দেখো, প্রথমে আমরা হিস্ট্রিকে এনসিয়েন্ট হিস্ট্রিটা পড়বো। তার আগে হিস্ট্রিকে কয়েকটা যুগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, সব বাংলা বলে দিচ্ছি, আরেকটা হচ্ছে হিস্ট্রি, হিস্টোরিক এজ বা হিস্ট্রি, এটাকে হিস্ট্রি এজ বলা হয়। ঐতিহাসিক যুগ, এটার বাংলা হচ্ছে ঐতিহাসিক যুগ। একদম বেসিক থেকে বলছি। প্রোটো হিস্ট্রি মানে হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ, সব বইয়ে তুমি পাবেই না এসব information। প্রায় ঐতিহাসিক যুগ, আর এটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। হিস্ট্রিকে তিনটে যুগে ভাগ করা হয়। বেসিক যে ইনফরমেশন সবকিছু জানতে হবে, পরীক্ষাতে সব দরকার হয় না, কিন্তু তোমাকে জেনে যেতে হবে সব। প্রাগৈতিহাসিক যুগ, এখানে কোনো রিটেন ডকুমেন্ট পাওয়া যায়নি, রিটেন ডকুমেন্ট। হিস্ট্রি রচিত হয়েছে অনলি থ্রু এজাম্পশন, অনুমানের উপর ভিত্তি করে। কি বললাম? নো রিটেন ডকুমেন্ট। হিস্ট্রির এখানে কোনো ইতিহাস রচনার জন্য তো কিছু ম্যাটেরিয়াল বা ডকুমেন্ট দরকার হয়, যাকে দেখে ইতিহাস তৈরি হয়। ইতিহাস মানে কি? বিভিন্ন হিস্টোরিক্যাল এভিডেন্স। কোনো জায়গায় ধরো কেভ পেন্টিং পাওয়া গেছে, ধরো ঐতিহাসিক যুগে আমরা কেভ পেন্টিং পেয়েছি, বিভিন্ন গুহা চিত্র, বিভিন্ন রাজার কয়েন। ঠিক আছে? এই আর্কিওলজিক্যাল সোর্স, কিছু আর্কিওলজিক্যাল সোর্স, এগুলো আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে পড়ে। আর্কিওলজিক্যাল সোর্স মানে হচ্ছে প্রত্নতাত্ত্বিক কিছু উৎস। আরেকটা কিছু আছে লিটারারি সোর্স। সোর্সকে দুই ধরনের ভাগ করা হয়, একটা হচ্ছে লিটারারি লিটারারি সোর্স, আর একটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স। নো রিটেন ডকুমেন্ট। হিস্ট্রি অনুমানের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। কি বললাম? অনুমানের উপর ভিত্তি করে। হিস্ট্রি শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে তৈরি। দেখবে তোমাদের একটা পিডিএফ দিলাম, দুটো পিডিএফ দিয়েছি। একটা দেখবে ক্রোনোলজিক্যাল অর্ডার গুলো সাজানো আছে, আরেকটা পিডিএফ দিলাম দেখো, যেটাতে ওই অ্যানসিয়েন্ট হিস্ট্রি বলে লেখা আছে। প্রি হিস্ট্রি, প্রাগৈতিহাসিক যুগ, প্রোটো হিস্ট্রি, আর একটা হচ্ছে হিস্ট্রি। হাতে লেখা ডকুমেন্ট, ওটা আমার নিজের লেখা না। সব নোটস গুলো পুরো হাতে তৈরি করা একদম, মানে বিভিন্ন বই থেকে করে করা আছে। দেখো, নো রিটেন ডকুমেন্ট, কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদান। এখানে তোমরা জানো যে প্রত্নতাত্ত্বিক উপাদান মিনস আর্কিওলজিক্যাল সোর্স অফ ইন্ডিয়া। একটা অর্গানাইজেশন আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি কাকে বলা হয় বলতে পারবে? দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, ভারতের প্রত্নতত্ত্ববিদ্যার জনক কাকে বলা হয়? শর্ট কোশ্চেন আছে বহু পরীক্ষাতে। দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি বলো। লিখে রাখো, আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার, সাইডে শর্ট ইনফরমেশন গুলো লিখবে। আলেকজান্ডার কানিংহাম, বাংলাতে লিখতে পারো আলেকজান্ডার কানিংহাম। এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1861 সালে গঠিত হয়েছিল, মানে এই অর্গানাইজেশনটা তৈরি হয়েছিল 1861, 1861 সাল। 1861 সালে ভারতের প্রত্নতত্ত্ব যে সংস্থা, সে সংস্থা গঠিত হয় 1861, এবং ভারতের প্রত্নতত্ত্ববিদ্যার জনক বলা হয় আলেকজান্ডার কানিংহাম। আমরা হিস্ট্রিকে প্রথমে বিভিন্ন যুগে ভাগ করলাম, যেটা হচ্ছে প্রি হিস্ট্রিক ফেজ, যেখানে কোনো রিটেন ডকুমেন্ট পাওয়া যায়নি। রিটেন মানে কি? লিখিত হলে সেটা লিটারেরি সোর্স হবে। লিটারেরি মিনস এখানে রামায়ণ আছে, ধরো মহাভারত আছে, আমাদের পুরাণ আছে, বেদ আছে, উপনিষদ আছে। কতগুলি পুরাণ আছে হিন্দু হিন্দু মাইথোলজিতে?
18টি পুরাণ। কতগুলি বেদ আছে? 4টে বেদ আছে। আর উপনিষদ? উপনিষদ 108টা আছে। 108টা উপনিষদ আছে। ঠিক আছে। সবথেকে বড় উপনিষদ কোনটি? লিখে রাখবে সাইডে, মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ, এটা বেদিক সিভিলাইজেশন পড়ার সময় আরো ডিটেলসে বলবো। মুন্ডক উপনিষদ হচ্ছে সব থেকে বড় উপনিষদ। যে উপনিষদ থেকে কি নেওয়া হয়েছে বলতে পারবে? বিখ্যাত বাণী, ভারতের জাতীয় বাণী কি? হ্যাঁ, ভারতের জাতীয় বাণী যেটা হচ্ছে ন্যাশনাল কোর্ট অফ ইন্ডিয়া, সত্যমেব জয়তে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। টোটাল 108টা উপনিষদ আছে। সব থেকে বড় উপনিষদ হচ্ছে মুন্ডক উপনিষদ। সেই মুন্ডক উপনিষদ থেকে আমাদের যে জাতীয় বাণী ন্যাশনাল কোর্ট অফ ইন্ডিয়া, সেই মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে। আচ্ছা, প্রাগ ঐতিহাসিক যুগ, এটাকে প্রাগৈতিহাসিক যুগ বা প্রাক ঐতিহাসিক যুগ বলা হয়। মানে ইতিহাস যুগ থেকে আমরা সবকিছু জানতে পারছি। আমরা যে ইতিহাস পড়ি সেটা হচ্ছে হিস্ট্রি থেকে। এই হিস্ট্রি কেজিরে 3টে ভাগ আমরা পড়ি, যেটা হচ্ছে এনসিয়েন্ট, মিডিয়াভেল আর মডার্ন। এর আগে যে দুটো এজ তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে প্রি হিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রি, এখানে সেরকম ভাবে রিটেন ডকুমেন্টস কিছু পাওয়া যায়নি। পুরো অনুমানের উপর ভিত্তি করে এই প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস তৈরি হয়েছে, পুরোপুরি অনুমানের উপর ভিত্তি করে। প্রোটো হিস্ট্রিক ফেজ মানে হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। এখানে বিভিন্ন লিপির ব্যবহার আমরা দেখেছি। এখানে তোমাদের নোটসে দেওয়া আছে, দেখবে এখানে কিছু লিপির ব্যবহার। লিপির ইংলিশ কি? ইনস্ক্রিপশন। বিভিন্ন ইনস্ক্রিপশন বা লিপির ব্যবহার আমরা এখানে দেখেছি। এখানে আমরা হরপ্পা সভ্যতার নিদর্শন পাই। হরপ্পা সভ্যতা এই প্রোটো হিস্ট্রিক ফেজের মধ্যে পড়ে। হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতা, সভ্যতা মানে সিভিলাইজেশন, ওটা আমরা একটু পরে আসছি বাকি ডিটেলসে। আর এটা হচ্ছে প্রাক হরপ্পা যুগ, মানে এই যুগের মানুষ কেমন ছিল আগে জেনে রাখো। এখানে মানুষ কি জঙ্গলে থাকতো, যা পেতো তাই পেতো, ফল পাতা শাক, ঠিক আছে, ঘাস, যা পেতো সেটাই খেত। এখানে কোনো লাইফস্টাইল ছিল না। প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাসে বোঝা যায় যে মানুষ জঙ্গলে থাকতো, যেখানে সকাল হতো সেখানে সন্ধ্যা হতো, সেখানে ঘুমিয়ে পড়তো, আবার সকাল হলে সেখান থেকে এদিক ওদিক ঘোরাফেরা শুরু করতো, মানে নিজের কাজ করতো। জঙ্গলেই থাকতো, পশু ধরে খেত, যা পেতো করতো, মানে এদের কোনো লাইফস্টাইল ছিল না প্রাক ঐতিহাসিক যুগ। তারপর আস্তে আস্তে যখন আমরা সভ্যতার ইতিহাসে যাচ্ছি, যেখানে হরপ্পা সভ্যতা তুমি দেখতে পাচ্ছ প্রায় ঐতিহাসিক যুগ, যেখানে মানুষের বসতি কোথায় হচ্ছে? বসতি তারা নদী তীরবর্তী অঞ্চলে বসতি স্থাপন করছে। নদী তীরবর্তী অঞ্চলে বসতি স্থাপন করার ফলে তাদের কি কি কাজে হচ্ছে? ওয়াটার রিসোর্স, জলটাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন ভাবে পশুপালন শিখছে, চাষবাস করতে পারছে, এবং এগ্রিকালচার এবং ক্যাটেল রিয়ারিং বা পশুপালন হওয়ার ফলে তাদের মধ্যে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। ইন্ডিয়াকে বলা হয় এগ্রিকালচার বেসড কান্ট্রি, কারণ কি ইন্ডিয়ার মোস্ট অফ দা তোমার ইন্ডাস্ট্রি বেসড অন এগ্রিকালচার। সেই জন্য এই ইন্ডাস্ট্রিকে বলা হয়, দেখবে, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি। অ্যাগ্রো বেসড মিনস এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি। ভারতের যে শিল্প আছে, যে শিল্পগুলো বিখ্যাত, সেগুলো সব দেখবে এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি। দেখবে তোমরা মহারাষ্ট্র, গুজরাট এই দিকটাতে কটন ইন্ডাস্ট্রি খুব ফেমাস। মানে কটন হচ্ছে এখানে র মেটেরিয়ালসটা আমাদের ইন্ডিয়ার মধ্যে পাওয়া যাচ্ছে, এবং এখানে বিভিন্ন কটন মিল তৈরি হচ্ছে। পাট শিল্পে ভারত হচ্ছে পৃথিবীতে প্রথম। তাহলে এইরকম কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো এগ্রিকালচার বেসড। আমাদের এগ্রিকালচার কোন রিজিয়নটা সব থেকে বেশি হয়? উত্তর ভারতের সমভূমি অঞ্চল, যেটা ম্যাপে তোমরা দেখেছো, যে উত্তর ভারতের সমভূমি অঞ্চল, যেখানে তোমার এই যে রিজিয়নটা, এখানে সব থেকে গঙ্গা সমভূমি অঞ্চল, ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল, এবং তার সাথে ইন্দাস, এই যে 3টা রিভার উত্তর ভারতের, যেগুলো মেল্টিং স্নো থেকে তৈরি হচ্ছে, বরফ গলা জলে পুষ্ট নদী, এই নদীগুলো যখন সমভূমির উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং সেখানে নদীর দুপাশে অ্যালুভিয়াল সয়েল বা পলি জমা করছে, এবং এর ফলে এই অঞ্চলটা প্রচুর ভাবে ফার্টাইল বা উর্বর হচ্ছে, এবং এই অঞ্চলটা সেই জন্য বিখ্যাত। তোমরা হিস্ট্রি যখন আস্তে আস্তে পড়বে, বিভিন্ন সিভিলাইজেশন ফর্ম হচ্ছে, দেখবে সব সময় নদী তীরবর্তী অঞ্চল হচ্ছে। আমি কি বললাম? এদের লাইফস্টাইল, প্রি হিস্ট্রিক ফেজের লাইফস্টাইল, মানুষের কোনো লাইফস্টাইল ছিল না। এরা জঙ্গলে থাকতো, ফল পাতা শাক যা পেতো সেটাই খেত। তারপর তারা নদী তীরবর্তী অঞ্চলে যাচ্ছে এবং সেই সভ্যতাগুলো তৈরি হচ্ছে। বিশ্বে, ওয়ার্ল্ডে টোটাল 4টা সিভিলাইজেশন তৈরি হয়েছিল। ওয়ার্ল্ডে টোটাল 4টা সিভিলাইজেশন। কি কি সিভিলাইজেশন তৈরি হয়েছিল বলতো? প্রথমে আমরা 4টা সিভিলাইজেশনের কথা জানতে পারি। একটা এই হরপ্পা সভ্যতা, হরপ্পান সিভিলাইজেশন, বা যেটাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়।
একটা হচ্ছে চাইনিজ সিভিলাইজেশন বা চীনে যে সভ্যতা ছিল চাইনিজ সিভিলাইজেশন। আর কি এর নাম জানো তোমরা? বলো। মেসোপটেমিয়া সিভিলাইজেশন, মেসোপটেমিয়া সিভিলাইজেশন। আরেকটা কি? আরেকটা হচ্ছে ইজিপ্টিয়ান সিভিলাইজেশন, মিশরীয় সভ্যতা। ইজিপ্টিয়ান সিভিলাইজেশন বা মিশরীয় সভ্যতা। মিশর, তোমরা শুনেছো মিশরকে নীল নদের দান বলা হয়। মিশরীয় সভ্যতা। এই টোটাল 4টা সিভিলাইজেশন বিখ্যাত ছিল। এই হরপ্পা সভ্যতার আগেও আরেকটা সভ্যতা তোমরা শুনে থাকবে, যেটার নাম হচ্ছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড়, যেটা পাকিস্তান আফগানিস্তান এই সিন্ধ রিজিয়নের মধ্যেই ছিল। মেহেরগড় সভ্যতা অনেক প্রাচীন। কিন্তু টোটাল মনে রাখবে এই 4টা সিভিলাইজেশন ছিল, যে 4টাকে বললাম আমি। হরপ্পা সিভিলাইজেশন, চাইনিজ সিভিলাইজেশন, মেসোপটেমিয়া সিভিলাইজেশন, আর একটা হচ্ছে ইজিপ্টিয়ান সিভিলাইজেশন বা মিশরীয় সভ্যতা। গল্পের মতো করে ইতিহাস মনে রাখো, হিস্ট্রি সব থেকে সিজি লাগবে যদি তুমি পরপর সাজিয়ে গল্পগুলো মনে রাখতে পারো। অ্যানসিয়েন্ট হিস্ট্রি 3-4টে ক্লাসের মধ্যে শেষ করে দেওয়া যায়, তোমরা যদি ঠিকঠাক ভাবে গল্পের মতো করে জিনিসগুলো শোনো। আমি খুব তাড়াতাড়ি হিস্ট্রিটা শেষ করে দিতে পারবো। দেখো, প্রোটো হিস্ট্রিক যুগ যেটাকে বললাম আমি, এখানে কিছু ইনস্ক্রিপশনের ব্যবহার আছে, কিছু লিপির ব্যবহার আছে। এখানে আমরা হরপ্পা যুগের সভ্যতার কথা পাই, এবং এখানে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, যেটাকে বলা হয় চ্যালকোলিথিক পিরিয়ড। এরপর তোমাদেরকে আমি লিথিক পিরিয়ডটা দেখাবো। এই প্রায় ঐতিহাসিক যুগটা বুঝে রাখো, যেখানে কিছু লিপি পাওয়া গেছে। লিপি কোথায় লেখা থাকতো? বিভিন্ন পাথরের উপরে। কোন একটা মন্দির, পাথরের মন্দির আছে, সেই পাথরের উপরে ধরে রাখতো লিপি পাওয়া যেত। তো এখানে এরকম কিছু সোর্স পাওয়া গেছে প্রায় ঐতিহাসিক যুগ। আর হিস্ট্রি কেসটা, যেখানে আর্কিওলজিক্যাল বিভিন্ন আরো সোর্স পাওয়া গেছে, বিভিন্ন কেভ পেন্টিং, বিভিন্ন রাজার লিপি, তার সাথে তোমার কয়েন, হ্যাঁ, সেগুলো পাওয়া গেছে। এরপর যে হিস্ট্রি কেজ, এই হিস্ট্রি কেজটাকে টোটাল 3টে ভাগে ভাগ করা হয়। তোমরা জানো যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়াভেল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি। তো আমরা প্রথমে অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা পড়বো। অ্যানসিয়েন্ট হিস্ট্রি শুরু হচ্ছে ওই সিভিলাইজেশন দিয়ে, যেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তার আগে হ্যাঁ, একটু ক্লাসে আছে, কি করবে এছাড়া? বল। ঠিক আছে, দুপুর দিয়ে করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দুপুর দিয়ে করছি, হ্যাঁ 12টার দিকে। কেউ ফোন করলে জিজ্ঞেস করলে যে কোথায়, যে ক্লাসে আছি বললে মাথা গরম হয়ে যায় সবাই। মানে ক্লাসেই তো থাকে সারাদিন, সারাদিন শুধু ক্লাস আর ক্লাস। দেখো, 3টে হিস্ট্রি এটা ভাগ হচ্ছে। এরপর যেটাকে ভাগ করবো, যেটা হচ্ছে লিথিক পিরিয়ড। লিথিক মানে প্রস্তর যুগ, যেটা তোমরা শুনেছো। প্রস্তর যুগটা কিভাবে ভাগ হয়েছিল বলো তো? প্রস্তর যুগ মানে পাথরের ব্যবহারের উপর ডিপেন্ড করে, মানে পাথরের যে তৈরি, যে তোমার অস্ত্র শস্ত্র তৈরি হয়েছিল, সেই অস্ত্রশস্ত্রের শার্পনেস, মসৃণতার উপর নির্ভর করে। এই ল্যাঙ্গুয়েজ গুলো তুমি পাবে না। মসৃণতার উপর নির্ভর করে, মানে শার্পনেস। যে দেখবে, যেটা হচ্ছে প্রথম যে যুগটার নাম হচ্ছে প্যালিওলিথিক। প্যালিওলিথিক ভাগ করে সুন্দরভাবে লেখা আছে। প্যালিওলিথিক এজ, ওই নোটস গুলো পড়বে। অ্যানসিনিস্ট্রি তোমাদেরকে যে নোটস প্রোভাইড করবো আমি, ওই নোটস এর বাইরে কিছু পড়তে হবে না। ঠিক আছে, এরপর এমসিকিউ করলেই হবে, কোনো বই পড়তে লাগবে না। অ্যানসিনিস্ট্রি যে নোটস গুলো বানানো আছে, ওটা অনেকগুলো বই একসাথে মিলে বানানো আছে। ঠিক আছে, যেগুলো আমি বইগুলো পড়ে পড়ে পড়েছিলাম, বহু আগে করেছি, লকডাউনের সময় বানানো নোটস এগুলো। তো এনসিএন হিস্ট্রি পুনম দালাল ভাইয়া বলো, বা তোমার বাকি যে বইগুলো হয়, জীবন মুখোপাধ্যায়, তার সাথে বাকি ক্লাস লেভেলের বই, সব বইগুলো মিক্সড করে তৈরি করা আছে। প্যালিওলিথিক এজ, ম্যাসোলিথিক এজ, আরেকটা হচ্ছে নিওলিথিক এজ। লাস্ট আরেকটা হচ্ছে যেটা বলবো, চ্যালকোলিথিক পিরিয়ড। দেখবে সব করা আছে, সব করে আছে। চ্যালকোলিথিক এজ, বা যেটাকে বলা হয় তাম্র প্রস্তর যুগ। প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল মানুষ? হ্যাঁ, তামার ব্যবহার শিখেছিল।
আচ্ছা, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহা। তাম্রপ্রস্তর যুগ। দেখো, এটা তাম্রপ্রস্তর যুগের মধ্যে হরপ্পা সভ্যতা পড়ছে। প্রত্যেকটা এজ ওয়াইজ আমরা ভাগ করলাম, যেটা হচ্ছে প্যালিওলিথিক মানে প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক মানে হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক মানে হচ্ছে নব্য প্রস্তর যুগ। ঠিক আছে, এই তিনটে যুগে ভাগ করা হয়। কি বললাম, যে পাথরের তৈরি যে অস্ত্রশস্ত্র, সেই অস্ত্রশস্ত্রের ব্যবহারের উপর নির্ভর করে এই যুগগুলোকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দেখো প্রথমে প্যালিওলিথিক যুগ, নোটসটা ফলো করো, বলে দিচ্ছি পরপর। হান্টার্স এন্ড ফ্রুট গ্যাদারার্স। হান্টার্স মানে কি, এটা পুরোপুরি পুনম দালাল ভাইয়া থেকে কিছু জানছে ইনফরমেশন কালেক্ট করা আছে। হান্টার্স এন্ড ফ্রুট গ্যাদারার্স, হান্টার্স মানে কি, তারা হচ্ছে শিকার করত। এই প্যালিওলিথিক যুগ, প্রাচীন প্রস্তর যুগের মানুষ শিকার করত, ফুড গ্যাদার করতো, তারা ফুড প্রোডাকশন শিখেনি। খাবার প্রোডাকশন শিখলে মানে কি এগ্রিকালচার শিখে গেল, কিন্তু এখানের মানুষ কিন্তু খাবার তৈরি করতে শিখেনি। এটা হচ্ছে সব থেকে আর্লিয়েস্ট পিরিয়ড, সব থেকে প্রাচীন যুগ, যেটা বিলং টু নেগ্রিডো জাতি। একটা যে জাতি, নেগ্রিডো জাতি হচ্ছে সবচেয়ে প্রাচীন জাতি বলা হয়। ঠিক আছে, নেগ্রিডো জাতির বংশধর ছিল এরা। তারপর তাদের কোনো এগ্রিকালচার ছিল না, হাউস বিল্ডিং, বাড়ি কিভাবে তৈরি করতে হয় এসবের কোনো ধারণা ছিল না, কোনো মেটালের ধারণা ছিল না। পটারি, পটারি মানে কি, মাটির তৈরি কোনো জিনিসপত্রকে পটারি বলা হয়। তো সেই রকম কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, এদেরকে কোয়ার্টজাইট ম্যান বলা হয়। এরা আনপলিশড, আনড্রেসড, রাফ স্টোন ব্যবহার করতো। আনপলিশড মানে কোন রকম ভাবে, হ্যাঁ, অমসৃণ, মানে এরা অস্ত্র-শস্ত্র যেগুলো বানাতো, মানে বানাতে শেখেইনি আর। নর্মালি পাথরটাকে তারা অস্ত্রের আকারে ইউজ করতো এভাবে। এবং মোটামুটি এজটা দেওয়া আছে, দেখো 5 লাখ, 500,000 থেকে 10,000 বিসি, মানে বেশিরভাগ মানুষের যে উৎপত্তি থাকে প্রায় এই 10,000 বিসি, বিফোর কমন এরা। বিসি এর ফুল ফর্ম কি, বিফোর কমন এরা। তো সেই পর্যন্ত ধরা হয় এটা প্রাচীন প্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগ যেটা হচ্ছে মেসোলিথিক পিরিয়ড, 10,000 থেকে 6,000 বিসি, যেখানে হান্টিং করার সাথে সাথে ফিশিং, ফুড গ্যাদারিং এগুলো তো করতোই। বিভিন্ন রক আর্ট থেকে আমরা জানতে পাই, যেমন সোহাই ঘাট, ভীমবেটকা কেভস, খুব বিখ্যাত একটা কেভস যেখানে মেসোলিথিক যুগের ইনফরমেশন পাওয়া যায়, পরীক্ষাতে আসে। ভীমবেটকা কেভস কোথায় আছে? মধ্যপ্রদেশ আছে। এই মধ্যপ্রদেশের ভীমবেটকা কেভস থেকে আমরা মধ্যপ্রস্তর যুগের নিদর্শন কিন্তু অনেক পেয়ে থাকি। তাহলে বুঝতে পারছো, ভীমবেটকা কেভস একটা খুব বিখ্যাত একটা কেভ। এছাড়াও কাইমুর রেঞ্জ অফ মির্জাপুর, কাইমুর, মির্জাপুর এই টাউনটা বিখ্যাত কিসের জন্য, আরেকটা জায়গার জন্য তোমাদের মনে রাখা দরকার। মির্জাপুরের উপর দিয়ে, আমাদের মির্জাপুরের টাইম যেটা, এলাহাবাদ যে টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কত ডিগ্রি বলো? 82 ডিগ্রি 30 মিনিট। এই টাইমটার উপর ডিপেন্ড করে আমাদের ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। এটা কোন জায়গাটায়? ওই মির্জাপুর, মির্জাপুর ইউপির এই জায়গাটার উপর ধরা হয়। মির্জাপুর, তাহলে এটা কাইমুর রেঞ্জ, এখান থেকেও আমরা মেসোলিথিক যুগের নিদর্শন পেয়ে থাকি। ঠিক আছে, আরেকটা নোট। তারপর তার পরবর্তী যুগ হচ্ছে নব্যপ্রস্তর যুগ, যেটা 6,000 থেকে 1,000। এই সাল ইয়ার কখনো আসে না পরীক্ষায় সাধারণত। এখানে হান্টিং থাকে, ফুড প্রডিউসিং স্টেজ। নব্যপ্রস্তর যুগের সব থেকে বড় আবিষ্কার হচ্ছে চাকা। তোমরা পড়েছো যে হুইল, দা ইনফর্ম মানে তোমার প্রোডাকশন, মানে কি বলবো, ইনভেনশন অফ হুইল, চাকার আবিষ্কার। এই চাকার আবিষ্কার হচ্ছে নিওলিথিক যুগের, এখানে লেখা নেই, আমি বলে দিলাম যে চাকার আবিষ্কার এই নিওলিথিক নব্যপ্রস্তর যুগের সব থেকে বড় ইনভেনশন অফ হুইল, চাকার আবিষ্কার। কারণ কি, যখন এই চাকা আবিষ্কার হলো, চাকা কিভাবে আবিষ্কার হয়েছিল তোমরা ইতিহাস পড়েছো ক্লাস 5-6 এর সময়। একটা কাঠের গুঁড়িকে যখনই তারা মাটিতে এদিক থেকে এদিক নিয়ে যেতে যেতে তারা বুঝতে পারলো যে তার উপর যদি কিছু জিনিস নিয়ে চাপিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে একটা খুব ভারী জিনিস সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। আস্তে আস্তে তারা একটা জায়গা থেকে অন্য জায়গায় এইভাবে চাকা আবিষ্কারের সাথে সাথে একটা বিরাট বড় পরিবর্তন এলো সভ্যতার, ভারতীয় সভ্যতার বলো। এই বিরাট বড় একটা পরিবর্তন এসেছিল ওই নব্যপ্রস্তর যুগে, ইনভেনশন অফ হুইলের কারণে। এবং এখানে যে মানে জায়গাগুলো হচ্ছে মেহেরগড়, পাকিস্তানে সিচুয়েটেড। এবং এটা আর্লিয়েস্ট এভিডেন্স আমরা দেখতে পাই, এভিডেন্স মানে প্রমাণ, কিসের, হুইট এবং বার্লি চাষ আমরা এই মেহেরগড় সভ্যতায় হয়েছিল বলে জানা যায়। হুইট এবং বার্লি, গম এবং বার্লি এই চাষ, এবং এটা হচ্ছে ওল্ডেস্ট
সাইট মেহেরগড়। মেহেরগড় হচ্ছে সব থেকে প্রাচীন একটা সভ্যতা, যে সভ্যতায় আমরা হুইট এবং বার্লি চাষের একটা নিদর্শন পাই, এবং ইনভেনশন অফ হুইল নিওলিথিক যুগে, মনে রাখবে ইনভেনশন অফ হুইল এটা হচ্ছে নিওলিথিক যুগ। হ্যাঁ, ঠিক আছে। দেখো, নিওলিথিক যুগের এটা হচ্ছে একটা নিদর্শন, যেখানে আমরা পাচ্ছি মেহেরগড় সভ্যতা। বুরজাহাম বলে একটা জায়গা ছিল, যেখানে মানুষ এবং ডগ, ম্যান অ্যান্ড ডগ স্পেশাল বিউরিয়াল পাওয়া গেছে, মানে কি তার একসাথে কবর। এটা হরপ্পা সভ্যতারও একটা সাইট, যেখানে পাওয়া গেছিল ওই মানুষের সাথে কুকুরের একটা কবর একসাথে। বিউরিয়াল, বিউরিয়াল মানে কবরস্থান, বিউরিয়াল গ্রাউন্ড, বিউরিয়াল প্লেস মানে কবরস্থান। তাহলে এটা কাশ্মীরের একটা জায়গায় পাওয়া গেছে। চ্যালকোলিথিক, তামার সাথে টিন মিশিয়ে দেখো লেখা আছে পুরোপুরি ব্রোঞ্জ ব্যবহার। এখানে আস্তে আস্তে মানুষ নদী তীরবর্তী অঞ্চলে যখন বসতি স্থাপন করেছে, এগ্রিকালচার শিখে গেছে। আমরা ফুড প্রডিউসিং দেখলাম যে নিওলিথিক পিরিয়ডে। চ্যালকোলিথিক পিরিয়ডে দেখো ফুড প্রডিউসিং সাথে সাথে তারা এগ্রিকালচারের সাথে সাথে পশু পালন শিখে গেছে, যেখানে ডোমেস্টিকেটেড কাউ, শিপ, গোটস, পিগ, বাফালোস, হুইস্ট এন্ড রাইস প্রডিউস শিখে গেছে। ব্ল্যাক এবং রেড পটারির আমরা ব্যবহার দেখতে পাচ্ছি। এবং ইম্পর্টেন্ট একটা যদি নিদর্শন বলে, অনেক সময় কোশ্চেন আছে, বলবে মেসোলিথিক যুগে নিদর্শন কোথা থেকে জানা যায়, অপশন দিয়ে দেবে, ওই তখন হবে ভীমবেটকা কেভস। এখানে তাম্র ব্রোঞ্জ যুগের নিদর্শন তোমরা কোথা থেকে পাবে, বিখ্যাত হচ্ছে জায়গা বানাস ভ্যালি। এই বানাস ভ্যালিটা লিখে রাখতে পারো, সব থেকে প্রথম এগ্রিকালচারের নিদর্শন পাওয়া গেছিল বানাস ভ্যালি। যে বানাস ভ্যালি, রাজস্থানের বানাস বলে একটা নদী আছে, ঠিক আছে, এই বানাস নদীর তীরে, বানাস উপত্যকায় প্রথম এগ্রিকালচারের নিদর্শন পাওয়া যায়। কৃষিকাজের প্রথম প্রমাণ পাওয়া গেছিল কোথায়, কোশ্চেন আসে অনেক সময়, যেটা হচ্ছে রাজস্থানের বানাস ভ্যালি। বানাস ভ্যালি, রাজস্থান। তাহলে প্রথম মানুষ দেখো ছকে লেখা আছে কোন ধাতুর ব্যবহার, পাথরের হাতিয়ার ব্যবহার করতো, তারপর তামা, তারপর ব্রোঞ্জ, তারপর জিনিসগুলো বোঝার জন্য পরপর ক্রনোলজিক্যালি সাজানো আছে, যে এইভাবে মানুষের মধ্যে ডেভেলপমেন্ট হয়েছে। দেখো প্রি হিস্ট্রিক ফেজে আমরা দেখলাম এই যে লিথিক পিরিয়ডটা ডেভেলপমেন্ট দেখলাম। এরপর হরপ্পা সভ্যতার কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তার পরের পেজে যেটা দেওয়া আছে। দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শুরু হচ্ছে 2500 থেকে 1750 বেশি, অনেক জায়গায় 1600 থেকে 1600 থাকে। একটা পেজ বাদ দিয়ে যাও, আমি হরপ্পা সভ্যতাটা একটু বলে রাখি, তারপর আমরা বেদিক সিভিলাইজেশনে যাব। মানে আজকে আমি অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা পুরোপুরি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, ঠিক আছে, যাতে করে পুরো অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা একটু গল্পের মতো করে পরপর সাজিয়ে দিচ্ছি। প্রথম ক্লাসে এটা সব থেকে ভালো হবে, যাতে করে তোমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা ক্রোনোলজিক্যালি বুঝতে পারো যে পরপর ঘটনাগুলো কি ঘটেছিল। দেখো, এইভাবে মানুষের ডেভেলপমেন্ট হলো, নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করতে শুরু করছে, এগ্রিকালচার, ক্যাটেল রিয়ারিং, এভাবে ডেভেলপমেন্ট হয়েছে। আচ্ছা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়েছিল বললাম? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতের প্রত্নতত্ত্ব সংস্থা, পরীক্ষায় কোশ্চেন আসবে। এবং প্রথম কোনটি, এটা বলিনি পরের কোশ্চেনটা, প্রথম প্রত্নতত্ত্ব নিদর্শন কোনটি ভারতের, কোন জায়গার উপর সার্ভে করেছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? ওটাই মনে রয়েছে না। 1861, 1861 সাল। 1861 সালে অনেকগুলো ঘটনা আরো অ্যাড হবে, পরে বলবো। এই ইয়ারটা খুব ইম্পর্টেন্ট, 1861। তিনটে ইউনিভার্সিটি তৈরি হয়েছিল, কলকাতা, বোম্বে, মাদ্রাস। 1861, বলে পরে লিখবে, ছেড়ে দাও, এখন লিখতে হবে না, একসাথে দুটো মিশে যাবে। 1861 সালে মনে রাখো আর্কিওলজিক্যাল ইন্ডিয়া প্রথম। তাহলে আমরা ডিসকাস করছি একটু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটা হচ্ছে, হ্যাঁ, বানাস ভ্যালি, BANAS লেখা আছে নোটসে, দেখো বানাস ভ্যালি, বানাস ভ্যালি, বানাস ভ্যালি। এই নোটসটা একটু ইংলিশ ভার্সনে লেখা আছে, বাকি নোটস সব বাংলাতে আছে। চিন্তা করার কোনো কারণ নেই, আমি এই নোটটা যেন বাংলাতে একটু বলে দিচ্ছি। বেঙ্গলিতে ভালো করে কেউ বানাতে পারলে বানাবে।
দেখো, জন মার্শাল এই টার্মটা, এটা ইয়ারটা কত বললাম, 2500 থেকে 1750 বিসি, বিফোর কমন এরা। আচ্ছা, এই ইন্দাস ভ্যালি কথাটা প্রথম ব্যবহার করেছিল, ইন্দাস ভ্যালি কথাটা প্রথম ব্যবহার করেছিল কে? এটা হচ্ছিল জন মার্শাল। লেখা আছে, বাংলাতে লিখতে পারো জন মার্শাল। স্পেলিং ইজ নট ইম্পর্টেন্ট, তোমাকে মনে রাখাটা ইম্পর্টেন্ট, জন মার্শাল। 1826 সালে লেখাও আছে। এই সভ্যতাকে বলা হয় হরপ্পা সভ্যতা, হরপ্পা সিভিলাইজেশন, বিকজ হরপ্পা হচ্ছে প্রথম ডিসকভার সাইট, প্রথম আবিষ্কৃত সাইট, সেই জন্য এই সভ্যতাকে বলা হয় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস রিভারের উপর সিচুয়েটেড, এবং ইন্দাস সিভিলাইজেশন বলছি প্রথমে বলে দিয়েছি প্রোটো হিস্ট্রিক ফেজের মধ্যে পড়ে, চ্যালকোলিথিক পিরিয়ডের মধ্যে পড়ে, এবং এই যুগটাকে ব্রোঞ্জ এজও বলা হয়, কারণ তামার সাথে টিন মিশিয়ে মানুষ ব্রোঞ্জের ব্যবহার শিখেছিল বলে এই যুগের সভ্যতাকে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়, হরপ্পা সভ্যতা বলা হয়, এবং চ্যালকোলিথিক পিরিয়ড, চ্যালকোলিথিক যুগের সভ্যতা বলা হয়, বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয়, এবং এটাকে সরস্বতী সিন্ধু সিভিলাইজেশন বলা হয়। সরস্বতী বলে একটা নদী ছিল, সেই সরস্বতী নদীর এখন কোনো অস্তিত্ব নেই সাধারণত, মানে পাওয়া যায় না, তো সরস্বতী সিন্ধু সভ্যতাও কিন্তু বলা হয়। হরপ্পা এবং মহেঞ্জোদারো সব থেকে বিখ্যাত সাইট কি বললাম, হরপ্পা এবং মহেঞ্জোদারো, হরপ্পা এবং মহেঞ্জোদারো। এদেরকে টুইন ক্যাপিটাল বলা হয়, টুইন ক্যাপিটাল। মহেঞ্জোদারো টুইন ক্যাপিটাল মানে হচ্ছে যমজ, যমজ কি বলো, ক্যাপিটাল ইংলিশ রাজধানী বা শহর বলতে পারো, যমজ শহর বা রাজধানী, এটাকে বলেছেন চার্লস পিগট, সরি স্টুয়ার্ট পিগট। স্টুয়ার্ট পিগট বলে একজন ঐতিহাসিক বলে গেছেন যে হরপ্পা এবং মহেঞ্জোদারোকে যমজ শহর। হরপ্পায় দেখো প্রত্যেকটা এখানে ইম্পর্টেন্ট সাইট আছে, এই সাইট গুলোয় কোথায় কি পাওয়া গেছে সেই জিনিসগুলো কিন্তু লেখা আছে, ঠিক আছে, কোথায় কি ইম্পর্টেন্ট জিনিস পাওয়া গেছে সেই জিনিসগুলো পাওয়া গেছে। এরপর প্রত্যেকটা এটা ত্রিকোণাকার একটা, কোন দিকে কি আছে, সে নর্থ, এটা নর্থে কি আছে, ইস্ট, ওয়েস্ট, সাউথ আর ইস্ট। দেখবে পরের পেজে লেখা আছে মান্ডা হচ্ছে নর্দার্ন মোস্ট সাইট, মান্ডা জায়গাটার নাম হচ্ছে মান্দা, বাংলাতে লিখলে আরো একটু ডিফিকাল্ট হবে, মান্দা জম্মু কাশ্মীর। ওয়েস্ট হচ্ছে সুক্তা জেন্ডার, বাংলা বহু রকম বানান হয়, সুক্তা জেন্ডার, এটা ওয়েস্টে আছে, সুক্তা জেন্ডার হচ্ছে নাও সিচুয়েটেড, ওইটা হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট। ইস্টার্ন মোস্ট হচ্ছে আলমগীরপুর, ইস্টার্ন মোস্ট হচ্ছে আলমগীরপুর, আর সাউদার্ন মোস্ট হচ্ছে দাইমাবাদ, দাইমাবাদ। এটা হচ্ছে আমাদের হরপ্পা সভ্যতার যে চারটা দিক, চারটা দিকের নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন মোস্ট সাইট। এবং এখানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সব থেকে যে একটা স্ক্রিপ্ট পাওয়া গেছিল লিখা, সেই স্ক্রিপ্টটা ডেসিফার্ড হয়েছিল, যেটাকে বলা হয় পিক্টোগ্রাফিক স্টাইলে লেখা, মানে যেটা ডান দিক থেকে বাঁ দিকে থাকবে, এদিক থেকে স্টার্ট হবে, এদিক থেকে স্টার্ট হয়ে ডান দিক থেকে বাঁ। এই লিপিটার নাম হচ্ছে বোস্টোফ্যাডন, বোস্টোফ্যাডন স্টাইল, আর স্ক্রিপ্টের নাম হচ্ছে পিক্টোগ্রাফিক স্টাইল, পিক্টোগ্রাফিক, পিক্টোগ্রাফিক। এটা বাঁ দিক থেকে, ডান দিক থেকে বাঁ দিকে আসে, ঠিক আছে, তাহলে এটা পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট অন স্টিলস, এখানে আমরা পাচ্ছি জিগজাগ মোশন, আঁকা বাঁকা ভাবে জিগজাগ মোশনে লেখা ছিল, এইভাবে লেখা ছিল। এরা একটা গাছকে পুজো করতো যেটা হচ্ছে পিপল ট্রি, এবং এখানে ইম্পর্টেন্ট আর কিছু কোশ্চেন আমি বলে রাখছি, পরে আমরা সিভিলাইজেশনে যাব, তার আগে এটা ছিল একটা শহর কেন্দ্রিক সভ্যতা, নগর কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক সিভিলাইজেশন, মানে হরপ্পা সভ্যতায় যেগুলো ছিল এখনো আমরা সেই জিনিসগুলো অত ভালো করে দেখতে পাইনি। যেমন খুব ভালো একটা ড্রেনেজ সিস্টেম, একটা টাউনে যেমন থাকে একটা ড্রেনেজ সিস্টেম থাকা দরকার, আমাদের এখানে যেমন ড্রেন গুলো সব ভর্তি, রাস্তার উপর দিয়ে জল যায়, ঠিক আছে, নর্দমায় ভর্তি থাকে, এগুলো পরিষ্কার করা হয় না, বর্ষার সময় একবার করা হয়, কুড়ে বের করে দিল, ওই নর্দমা গুলো আবার জলে ঢুকিয়ে দিল ড্রেন গুলোতে। ড্রেন কখনো দেখতে পাচ্ছ এখানে কোথাও আছে? আছে, সব জায়গায় আছে ড্রেন, প্রতি বছরই করে,
কিন্তু কোনো বছরই থাকে না, সব ওই নর্দমা গুলো ঢুকে ভর্তি হয়ে গেল, তুলে দিল আবার জল নিয়ে গিয়ে নর্দমা ভর্তি করে দিল। কিন্তু হরপ্পা সভ্যতায় ক্লিনিং এত সুন্দর একটা ড্রেনেজ সিস্টেম ছিল। তোমার মহেঞ্জোদারো হচ্ছে তার জন্য বিখ্যাত, একটা সুইমিং পুল ছিল, বাথিং মানে তোমার স্নানাগার ছিল, শস্যাগার ছিল, হ্যাঁ, তারপর একটা ড্যান্সিং গার্ল পাওয়া গেছিল, যেটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি ড্যান্সিং গার্ল। স্নানাগার, শস্যাগার, স্নানাগারটা বিরাট বিখ্যাত। স্নানাগার মানে কি সুইমিং পুল এখনকার দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি। তারপর তোমার বিভিন্ন সাইটে তোমার পাওয়া গেছে ধরো বিভিন্ন কি বলবো জুয়েলারি বক্স, ঠিক আছে, বিভিন্ন কসমেটিক্স ইউজের ব্যবহার, বিভিন্ন জুয়েলারি তোমরা হরপ্পা সভ্যতার জুয়েলারি তো মেসোপটেমিয়া সভ্যতাতে পাওয়া গেছে। তার মানে কি হরপ্পা আর মেসোপটেমিয়ার সাথে একটা ট্রেডিং রিলেশন ছিল, ব্যবসায়িক একটা সম্পর্ক ছিল, সেগুলো আমরা জানতে পারি। তো ট্রেড রিলেশন হরপ্পার সাথে কাদের ছিল? মেসোপটেমিয়া সভ্যতার। মেসোপটেমিয়া সভ্যতার একটা ট্রেড রিলেশন কিন্তু ছিল, এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষা আসে। হরপ্পা সভ্যতার সাথে মেসোপটেমিয়া সভ্যতার একটা ট্রেড রিলেশন ছিল। তাহলে স্টাইলটা বললাম পিক্টোগ্রাফিক স্টাইল, লিপিটা হচ্ছে বস্টফ্যাডন, ব্রাহ্মী স্ক্রিপ্টও পাওয়া গেছিল। ব্রাহ্মী অত কিছু মনে রাখতে হবে না, এটা পিক্টোগ্রাফিক আর বস্টফ্যাডনটা অনেক সময় আসে না, পিক্টোগ্রাফিকটা মনে রাখবে, এটাই আসে পরীক্ষাটা। আচ্ছা, এটা হচ্ছে একটা শহর, নগর কেন্দ্রিক সভ্যতা। এখানে ইম্পর্টেন্ট পোর্ট সিটি হচ্ছে লোথাল। লোথাল হচ্ছে স্বাধীনতার পরবর্তী সালে 1954 সালে আবিষ্কৃত একটি সাইট, এটা হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার নিদর্শন বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, বিভিন্ন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রথম ডিসকভার্ড সাইট তোমরা জানো হরপ্পা 1951 সালে। কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল। 1954 সালে কি বললাম? লোথাল আবিষ্কার করেছিল, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট পোর্ট সিটি বা ডকইয়ার্ড বলা হতো, যেখানে বন্দর শহর। ডকইয়ার্ড মানে বন্দর শহর, বা পোর্ট সিটি মানে বন্দর শহর, যেখানে ওই জাহাজ ওঠানামা করতো, জিনিসপত্র, ব্যবসায়িক একটা সম্পর্ক ছিল। তোমরা দেখলে মেসোপটেমিয়া সভ্যতার সাথে, মেসোপটেমিয়া সভ্যতার সাথে হরপ্পা সভ্যতার একটা ট্রেড রিলেশন ছিল, যেগুলো দেখে বোঝা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছ যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1861 সালে প্রতিষ্ঠিত হচ্ছে, এবং তারপর এই আর্কিওলজিক্যাল সোর্স গুলো, মেটেরিয়ালস গুলো বিভিন্ন জায়গার নিদর্শন খুঁজে খুঁজে ইতিহাস তৈরি করেছে। এই গল্পটা বোঝো। 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজি মানে কি? মাটি খুঁড়ে যে সার্ভে বা স্টাডি করা হয়, মাটি খনন করে বিভিন্ন আর্কিওলজিস্ট এই কাজটা করেন, প্রত্নতত্ত্ববিদ। তার মধ্যে দুজন প্রত্নতত্ত্ববিদের কথা আমরা জানলাম, যেটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আর দয়ারাম সাহানি। প্রথম প্রত্নতত্ত্ববিদ্যার জনক কাকে বলা হচ্ছিল? আলেকজান্ডার কানিংহাম। হু ইজ দ্য ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? আলেকজান্ডার কানিংহাম। বহু পরীক্ষায় এসেছে এবং আরো আসবে, ঠিক আছে, আলেকজান্ডার কানিংহাম, মনে রাখবে। তাহলে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হরপ্পা সভ্যতার সাইট, কোন জায়গায় হয়তো মাটির যে ডাবল বিউরিয়াল পাওয়া গেছে, কোথাও লাঙ্গল কর্ষিত জমি, প্লাউইং ল্যান্ড পাওয়া গেছে, কোথাও আবার তোমার ওই যে বললাম জুয়েলারি বক্স পাওয়া গেছে। মানে এখনকার দিনের সাথে হরপ্পা সভ্যতা প্রচুর মডার্ন সভ্যতা ছিল, ঠিক আছে, আধুনিক সভ্যতা বলা চলে। হরপ্পা সভ্যতার যা ছিল এখনো সেই সমস্ত নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এবং হরপ্পা সভ্যতার পর পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, একদম টালমাটাল অবস্থা, পুরো ধ্বংস হয়ে যায়। হরপ্পা সভ্যতার প্রায় 1000 বছর পর একটা গ্রামীণ সভ্যতা তৈরি হয়, যেটা পুরোপুরি গ্রামীণ সভ্যতা, যেটা হচ্ছে বেদিক সিভিলাইজেশন। বেদিক সিভিলাইজেশনের পরে মানুষের মধ্যে যখন তোমার এগ্রিকালচার হয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করছে নদী তীরবর্তী অঞ্চলে, এবং তখন এলো ধর্ম। দেখো, প্রথমে মানুষের চাহিদা কি থাকে? তোমার যদি প্রথম খাবার না থাকে, তুমি না খেয়ে থাকো, তাহলে প্রথম ডিমান্ড হবে খাওয়াটা, অন্য কোনো ডিমান্ড হবে না। যে ভালো একটা ড্রেস কিনবো, তোমার প্রথম টার্গেট হবে কি? ফার্স্ট নিজের খাবার জোগাড়টা করা, ঠিক আছে। যে মানুষটা খেতে পায় না, সে তার কাছে অন্য কিছু ডিমান্ড থাকতে পারে না, ঠিক আছে। তাহলে মানুষের প্রথমের ডিমান্ড কি ছিল? তাদের খাবার জোগাড়টা ঠিকঠাক হলো, কি হলো? নদী তীরবর্তী অঞ্চলে এগ্রিকালচার করতে শিখলো। এগ্রিকালচার পর ক্যাটেল রিয়ারিং শিখলো। ক্যাটেল পশুপালনের সাথে সাথে তারপর যখন ওরা সঠিকভাবে খাবার জোগাড়টা হয়ে গেল, এরপর তখন মানুষের মধ্যে ধর্ম চলে এলো।
রিলিজিয়ান। তাহলে বেদিক সিভিলাইজেশন আসছে, বেদিক সিভিলাইজেশনের পরেই আসছে বিভিন্ন রিলিজিয়াস যে আন্দোলনগুলো, যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করলো। এইভাবে যখন ছড়িয়ে বিভিন্ন পলিটিক্স শুরু হলো, এবং পলিটিক্স শুরু হওয়া মানে সেখানে মহাজনপদ তৈরি হলো, ছোট ছোট একটা জায়গা ভাগ হলো, এই নদী তীরবর্তী অঞ্চলে এই জায়গাটা আমাদের, এই জায়গাটা তোমাদের, এরকম ভাবে ভাগ হয়ে বিভিন্ন ছোট ছোট রাজ্যে ভাগ হলো, এবং সেখান থেকে জনপদের সৃষ্টি হলো। এবং জনপদ যখন সৃষ্টি হলো, দেখবে বিভিন্ন জায়গায় রাজা তৈরি হলো, যে জায়গাটা আমি ডোমিনেশন করব ওই জায়গাটা ওরা করবে, এইভাবে পাশের রাজ্যকে দখল করা, মানুষের মধ্যে এই ডিমান্ড গুলো এলো। তাহলে বুঝতে পারছো কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। প্রথমে ওরা থাকার জায়গা ছিল না, যা পেত ফল পাতা মূল যা পেত খেত। তারপর আস্তে আস্তে নদী তীরবর্তী অঞ্চলে বসতি স্থাপন করলো, বসতি স্থাপনের সাথে সাথে এগ্রিকালচার, ক্যাটেল রিয়ারিং এইগুলো শুরু হওয়ার সাথে সাথে ধর্ম চলে এলো, ধর্মের পরে পলিটিক্স চলে এলো, যেমন পলিটিক্স, তারপরে একটা একটা জায়গায় রাজা তৈরি হলো, এবং বিভিন্ন ডাইনাস্টি বা বংশ যেগুলো তোমরা দেখেছো, প্রথম হচ্ছে যেমন ধরো হর্যঙ্ক বংশ, নন্দ বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, তারপর মৌর্য বংশ আসছে। এইভাবে প্রত্যেকটা ডাইনাস্টি তৈরি হচ্ছে। তাহলে এই হিস্ট্রিটা এইভাবে তৈরি হয়েছে। তোমরা প্রথমে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা লিক করলাম, একটু বেসিক জিনিস, এরপর একটু একটু করে বেসিক ইনফরমেশন গুলো দিয়ে পুরোটাই আজকে একটু সাম আপ করে দিচ্ছি। বেদিক সিভিলাইজেশন, বেদিক সিভিলাইজেশন এটাকে বৈদিক সভ্যতা বলা হয়। যে বেদিক সিভিলাইজেশন একটা হচ্ছে গ্রামীণ সভ্যতা, কখন থেকে শুরু হচ্ছে, পরে দেখবে একটা নোটস দিয়েছি যেটাকে বেদিক সিভিলাইজেশন, দেখো বেঙ্গলি ভার্সনে নোটটা আছে, বেদিক সিভিলাইজেশন পরে একটা পিডিএফ দিয়েছি দেখবে, এটা বাংলাতে লেখা আছে দেখো। এটা কি বললাম, এটা গ্রামীণ সভ্যতা, প্রায় 1000 বছর পর বেদকে ভিত্তি করে সভ্যতা গড়ে উঠেছিল বলে এই সব বৈদিক সভ্যতা। এখানে একটা ফুল স্টপ হবে। হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা, কিন্তু এই সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা। আর্যরা ভারতের বাইরে প্রধানত মধ্য এশিয়ার অঞ্চলগুলি থেকে এদেশে আসতে শুরু করে। ঋগ্বেদের রচনাকালের উপর ভিত্তি করে পণ্ডিতরা 1500 খ্রিস্টপূর্বাব্দকে আর্যদের আগমনকাল সম্ভবত খাইবার পাস দিয়ে ধরা হয় সময়কাল বলে মনে করে থাকেন। আর্য কথার অর্থ হলো সৎ বংশজাত বা অভিজ্ঞ মানুষ। পেয়েছো লাইনগুলো? বেদিক এজ বা বৈদিক কালচার। তাহলে বেদ, এই সভ্যতা শুরু হচ্ছে কোথায় বলতো? এই যে উত্তর ভারতের সমভূমি অঞ্চল, এটাকে বলা হয় চীন প্রভিন্স, সপ্ত সিন্ধু অঞ্চল, বাংলাতে রেখে রাখবে সপ্ত সিন্ধু অঞ্চল। এই সপ্ত সিন্ধু অঞ্চলটা কোন কোন নদী দিয়ে তৈরি? আমাদের যে ইন্দাস রিভার আছে, ইন্দাস মানে হচ্ছে সিন্ধু, সিন্ধুর 5টা উপনদী, 5 ট্রিবিউটারি, ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস আর সতলুজ বা সুতলেজ। এই 5টা, একটা 6টা হলো, আরেকটা হচ্ছে সরস্বতী, বাংলাতে লিখবে সরস্বতী, সুতলেজ মানে শতদ্রু, বিয়াস মানে বিপাশা, ঠিক আছে, চেনাব মানে হচ্ছে চন্দ্রভাগা, আর কি আছে বিপাশা, বিতস্তা, ইরাবতী। রাবি মানে ইরাবতী, মনে হয় এটা হবে, এটার বাংলাটা আমি একটু গোলমাল হতে পারে। ইরাবতী, আরেকটা হচ্ছে বিতস্তা। এই 5টা উপনদী, যাই হোক ওটা আমি বলছি তো, ওটা আমার ঠিকঠাক মনে থাকে না বাংলাটা। তো ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস আর সুতলেজ, এবং তার সাথে সরস্বতী, এই 7টা রিভার মিলে কি তৈরি হচ্ছে? এই সপ্ত সিন্ধু অঞ্চল। এই সপ্ত সিন্ধু অঞ্চলে কারা বসতি স্থাপন করেছিল এসে? আর্যরা। হরপ্পা সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হরপ্পা সভ্যতার পর একটা গ্রামীণ সভ্যতা তৈরি হচ্ছে, কাদের আগমনের উপর নির্ভর করে?
আর্যদের আগমনের উপর নির্ভর করে। আর্য কথার অর্থ কি? আর্য কথার অর্থ সৎ বংশজাত। এবং আর্যরা মেনলি কোথা থেকে এসেছিল? মধ্য এশিয়া থেকে এসেছিল, সেন্ট্রাল এশিয়া। এটা কে বলেছেন? এটা বলেছে ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার বলে একজন ঐতিহাসিক এটা বলে গেছে। এছাড়াও বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক, তোমরা জানো বিজি তিলক। এই বিজি তিলক বলে গেছিলেন যে আর্যরা এসেছে আর্কটিক রিজিয়ন থেকে। আর্কটিক রিজিয়ন, অনেকের অনেক মতামত আছে, দেখবে কয়েকটা মতামত মনে হয় দেওয়া আছে নোটস সাথে। তো আর্যরা বিভিন্ন জায়গা থেকে এসেছে, কিন্তু সর্বজন গ্রাহ্য যে এটাই যে আর্যরা প্রধানত মধ্য এশিয়া থেকে এসেছিল। কোথায় এসে বসতি স্থাপন করছে? এই সপ্ত সিন্ধু অঞ্চল, এই 7টা নদী নিয়ে যে অঞ্চলটা তৈরি হচ্ছে সেই অঞ্চলটাকে সপ্ত সিন্ধু অঞ্চল বলা হয়। মনে রাখবে, ইন্ডিয়া, পাকিস্তান, পাকিস্তানের কিছুটা জায়গা এবং ভারতের যেটা সিন প্রভিন্স ধরা হয়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান মিলে এই সিন প্রভিন্সটাকে সপ্ত সিন্ধু অঞ্চল বলা হয়। এবং এই সিন প্রভিন্সে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে মানুষের জনবসতি বাড়ছে যখন, এখানেই জনপদ গুলো তৈরি হচ্ছে। মোস্ট অফ দ্য জনপদ, 15টা জনপদ এখানে। আরেকটা দক্ষিণে জনপদ ছিল যেটার নাম ছিল অসমক। অসমক একমাত্র সাউথে রয়েছে একটি মহাজনপদ, যেটা হচ্ছে অসমক। সে অসমক বা অশ্বক, এই অসমক বা অশ্বক ছিল একমাত্র দক্ষিণে গোদাবরী রিভারের উপর। বাকি 15টা মহাজনপদ কিন্তু এখানেই ছিল। তাহলে কেন এখানে বসতি হচ্ছে বুঝতে পারছো? মানুষের টানটা কোথায়? নদীর তীরবর্তী অঞ্চল, নদীর মাটিটা ভালো, এখানে চাষবাস ভালো হয়, নদী থেকে জল পাবে, নদীর জলটাকে কাজে লাগিয়ে সেখানে পশুপালন করা যাবে। পশুপালন করে কি হবে? পশুগুলোকে যখন খুশি মাংসটা খাওয়া যাচ্ছে, খাবার জোগাড় হয়ে গেছে, ভাতও হচ্ছে, মাংস হচ্ছে, ঠিক আছে? তাহলে খাবার জোগাড় ঠিকঠাক হয়ে গেছে, এরপর বসতি তাহলে নদী তীরবর্তী অঞ্চলেই তো হবে, অন্য কোথাও হবে কি? তাহলে এটাই হচ্ছে বেসিক একটা প্রাইমারি নিড, তোমাকে বোঝানো হলো যে খাদ্য, তারপর বস্ত্র, তারপর বাসস্থান। এই তিনটে আমাদের প্রাইমারি নিড, খাদ্য, বস্ত্র, বাসস্থান। তো প্রথমে খাবার জোগাড়টা না হলে বাকিগুলো তোমার ভালো লাগবে না। যে কোনো জায়গায় তুমি থেকে যেতে পারবে, কিন্তু না খেয়ে থাকতে পারবে না, ঠিক আছে? তাহলে এটাই ছিল মানুষের ফার্স্ট প্রায়োরিটি, যে খাদ্য, বস্ত্র, তারপর বাসস্থান, ঠিক আছে? তো এইভাবে সপ্ত সিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করছে আর্যরা। এবং এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, বেদ। বেদ, এখানে বসে বসে, বেদের অপর নাম শ্রুতি কেন বলা হয়? বেদ শুনে শুনে মনে রাখা হতো। এখানে কোনো লিখিত ডকুমেন্টস আমরা পাইনি, বিভিন্ন ম্যানাস্ক্রিপ্ট আকারে, দেখো যেমন ছবিগুলো কয়েকটা দেওয়া আছে তাহলে ওখানে ম্যানাস্ক্রিপ্ট টাইপের, ঠিক আছে? ম্যানাস্ক্রিপ্ট মানে কি? যেগুলো হাতে লেখা হতো, ঠিক আছে? কোন একটা পাতার উপরে লেখা হয়েছে, ঠিক আছে? কোন একটা পুরনো কোনো পাতা, গাছের ছাল, সেই গাছের ছালের উপর যখন কিছু লেখা আছে সেটাকে তখন ম্যানাস্ক্রিপ্ট বলা হচ্ছে। তাহলে এখানে প্রত্যেকটা বেদ কথার অর্থ হচ্ছে সুপিরিয়র নলেজ, মানে হচ্ছে সুপিরিয়র মানে কি? সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। বেদের মানে হচ্ছে এরকম। এটা সংস্কৃতে লিখেছিল বেদ ব্যাস, বেদব্যাস বা বেদ ভাষা, বেদব্যাস। ইংলিশ বাংলা মিক্স করে লেখা আছে, অসুবিধা নেই কিছু। আর্যদের ভারতবর্ষে বসবাসকারী সমস্ত অঞ্চলটিকে দেখো এখানে লেখা আছে সপ্ত সিন্ধু অঞ্চল বলা হতো। এর আগে পূর্ব আফগানিস্তান, বর্তমান পাকিস্তান, পাঞ্জাব ও উত্তরপ্রদেশের পশ্চিমাংশ এরা বসবাস করতো। তবে 4টা বেদ দেখো পরপর লেখা আছে, ঋগ্বেদা, সামবেদা, যজুর্বেদা, অথর্ববেদা। দেখো প্রত্যেকটা বেদ থেকে যে ইনফরমেশন গুলো দরকার সেইগুলোই লেখা আছে, একটু বাড়তি নেই, কমও নেই, প্রত্যেকটা মনে রাখতে হবে। সব থেকে আর্লিয়েস্ট, সব থেকে প্রাচীনতম বেদ কোনটা? ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। এখানে 10টা মন্ডল ছিল, ঠিক আছে? 1028টি স্তোত্র ছিল, হাইমস মানে স্তুতি বা স্তোত্র। 1028টা ছিল, যেটা গড কে স্যাক্রিফাইস, গড কে প্রাইজ, মানে এখানে কি বলো, প্রেজ করে, এটা প্রাইজ হয়ে গেছে, প্রেজ করে, PRAI, গড কে সব সময় মানে কি বলবো, ওই প্রশংসা করে, গড কে নিয়ে লেখা এই স্তুতি গুলো ছিল। মন্ডল 2 এবং 7 কি ছিল? এই দুটো হচ্ছে ওল্ডেস্ট এবং ফার্স্ট এবং 10 আর দ্য লাস্ট টু বি কম্পাইল্ড, মানে সব থেকে শেষে রচনা হয়েছে কোন মন্ডল? তাহলে বেদের 4টা বেদ, ঋগ্বেদ হচ্ছে তার মধ্যে প্রাচীনতম বেদ। তার মধ্যে 10টা মন্ডল ছিল, প্রথম এবং 10 নম্বর যে মন্ডল সেটা সব থেকে শেষে রচিত হয়েছিল। 3 নম্বর এবং 7 নম্বর পরীক্ষায় আছে, 2 নম্বর এবং 7 নম্বর, এই দুটো মন্ডল সব থেকে প্রাচীনতম মন্ডল ঋগ্বেদের, ঠিক আছে?
এবং সপ্তম মন্ডলে কি বর্ণনা করা আছে? 7 রাজার যুদ্ধ, যেটাকে ব্যাটেল অফ 10 রাজার যুদ্ধ। অনেক বইয়ে তুমি পাবে 10 রাজার যুদ্ধের গল্প, এটা পরীক্ষাতে বহুবার এসেছে। ব্যাটেল অফ 10 কিংস, এখানে কিং সুদাস কোন রিভারের উপর যুদ্ধটা করেছিল? রাভি রিভারের উপর। কিং সুদাস কার সাথে যুদ্ধ? কিং সুদাস যুদ্ধ করেছিল রাভি রিভারের উপর। এখানে 10 রাজার যুদ্ধ ধরা হয়। কিং সুদাসের নামটা মনে রাখবে, তারই হবে। থার্ড মন্ডল, এটা হচ্ছে বিশ্বামিত্রা। সোলার ডিটি সাবিত্রী, এখানে মাঝে স্পেস গুলো দেওয়া হয়নি। বিশ্বামিত্রা, বিশ্বামিত্রা কাকে অ্যাড্রেস করে লিখেছিল? একজন সোলার ডেটি, মানে কি সোলার মানে কি সানের অ্যাডজেক্টিভ ফর্ম সোলার, সূর্যকে উৎসর্গ করে, সূর্যকে দেবতা বলে মানত সোলার একজন ডেটি, যার নাম ছিল সাবিত্রী। অফস্প্রিং অফ অদিতি, কার অফস্প্রিং? অদিতি। গায়ত্রী মন্ত্র, বিশ্বামিত্র কোন মন্ত্র পাঠ করেছিল? গায়ত্রী মন্ত্র। পুরুষোত্তম, এটা অরিজিন অফ 4 বর্ণ। পুরুষোত্তমটা কি? পুরুষোত্তমটাতে কি লেখা আছে? পুরুষোত্তমে লেখা আছে 4টি বর্ণের কথা। কি কি বর্ণ? তোমরা জানো আমাদের যে বর্ণ সিস্টেম এলো এরপর বেদিক সিস্টেমে, বেদিক সিভিলাইজেশনে দেখলাম আমরা মানুষের বসতি, এগ্রিকালচার হয়ে গেছে। এরপর তাদের মধ্যে দেখো বর্ণ সিস্টেম আসছে। বর্ণ মানে কি? কি কি বর্ণ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে বর্ণ সিস্টেমটা তোমরা লেটার বেদিক পিরিয়ডে পাবে। বেদিক পিরিয়ডকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আর্লি বেদিক পিরিয়ড আর একটা লেটার বেদিক পিরিয়ড। আর্লি বৈদিক প্রাচীন বৈদিক যুগ, আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, সেটা হচ্ছে লেটার বেদিক পিরিয়ড। তো লেটার বেদিক পিরিয়ডে বর্ণ ব্যবস্থা, বর্ণ সিস্টেমটা প্রচুর ভাবে প্রভাব পড়েছিল। তো সেই কোথা থেকে? পুরুষোত্তম থেকে এই বর্ণ ব্যবস্থার কথা আমরা জানতে পারি। তাহলে কতগুলো এই বেদে কতগুলি ওম কথাটি উল্লেখ করা আছে? 1028 বার। জন কথাটি কতবার আছে? 275 বার। এবং 250টি স্তোত্র আছে, যে স্তোত্রগুলো দেবরাজ ইন্দ্রকে এবং 200টি স্তোত্র অগ্নিকে উৎসর্গ করে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে ওম কথাটি পরীক্ষায় আসে কতবার ব্যবহার করা হয়েছে? 1028 বার। জন কথাটি 275, 275। এবং এইভাবে ঋগ্বেদটা মনে রাখবে 10টা মন্ডল, 10 রাজার যুদ্ধ। 10টা মন্ডলের মধ্যে দ্বিতীয় এবং সপ্তম মন্ডল হচ্ছে প্রাচীন, ওল্ড, সব থেকে নতুন বা ওল্ড, কি বলবো, নতুন শেষে রচিত হয়েছে কোনটা? প্রথমের মন্ডলটি ফার্স্ট, এবং 10 মন্ডল। গায়ত্রী মন্ত্র কে জপ করেছিল? গায়ত্রী মন্ত্র কে পাঠ করেছিল? বিশ্বামিত্র। আচ্ছা, পুরুষোত্তম থেকে কি জানা যায়? 4টি বর্ণের কথা জানা যায়। বিশ্বামিত্র কাকে অ্যাড্রেস করে লিখেছিল? সোলার ডেটি সাবিত্রীকে অ্যাড্রেস করে লিখেছিল। সাবিত্রীকে অদিতির অফস্প্রিং, আর অদিতিকে জানতে হবে না। অদিতি কি করেছিল অত জানতে হবে না। এরপর হচ্ছে সামবেদ। 4টা বেদ আছে, একদম যতগুলো ইনফরমেশন দরকার সবগুলোই দেওয়া আছে এখানে। বিভিন্ন সামবেদ মানে কি? গানের আকারে লেখা হতো, কালেকশন অফ হাইমস অর ভার্সেস। ভার্স মানে কবিতা। আগেকার দিনে দেখবে সমস্ত রামায়ণ মহাভারত লেখা থাকতো গানের মতো করে, এখন বিভিন্ন ট্রান্সলেটেড ফর্ম তুমি পেয়ে গেছো, কিন্তু আগে ওই গানের মতো করে লেখা থাকতো। এই জন্য মোস্টলি টেকেন ফ্রম এটা ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। এবং সাম শব্দটি সামন শব্দ থেকে, যার অর্থ হলো সুর বা সঙ্গীত। এর সামবেদা মানে কি? সেখানে গান, সুর বা সঙ্গীত এইগুলোকে নিয়ে লেখা আছে। এটা কে রিসাইটেড করেছে? এটা কে রিসাইটেড মানে কি? আবৃত্তি করে শুনিয়েছিল উদাগাত্রী। কালেকশন অফ সংস এন্ড অলসো দ্য অরিজিন অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। সামবেদাকে কি বলা হয়? ভারতের যে ক্লাসিক্যাল মিউজিক, ধ্রুপদী সঙ্গীত, ধ্রুপদী সঙ্গীতের মানে কি অরিজিনেশন, উৎস বলা হয় সামবেদকে। সামবেদ সব থেকে প্রাচীন তোমার এই সঙ্গীত, যেখান থেকে সঙ্গীতটাকে কপি করা হয়েছে ভারতের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। তো সামবেদ নিয়ে কি বলা আছে এখানে? বিভিন্ন কালেকশন অফ সং, বিভিন্ন গান আছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। 108টা মেলোডিজ আছে, সুর আছে, যার মধ্যে কি ধ্রুপদ রাগ। এবং সেটা পরবর্তী ক্ষেত্রে কে গান করেছিল? ধ্রুপদ রাগ নিয়ে তানসেন। তানসেনের নাম শুনেছো? কে ছিল? তানসেন কার রাজসভায় ছিল?
আচ্ছা, তানসেন ছিল আকবর। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা 810টা মেলোডিস পাচ্ছি, অতটা ইম্পর্টেন্ট নয়, মনে রাখবে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের এটা হচ্ছে উৎস। সামবেদকে কি বলা হয়? এখান থেকে সুর বা সঙ্গীত কপি হয়েছে। এই ধ্রুপদী রাগটা পরবর্তী ক্ষেত্রে তানসেন করেছিল, এত কিছু দরকার নেই, শুধু মনে রাখো যে ওই যেটা বললাম যে অরিজিন অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এখানে সুর বা সঙ্গীত নিয়ে সামবেদে বলা আছে। আচ্ছা, যজুর্বেদ। যজুর্বেদ এটা ভার্সের মানে কবিতার আকারেও লেখা ছিল আর গদ্যের আকারেও লেখা ছিল। ঠিক আছে, এবং যজুর্বেদের তিনটে ভাগ এখানে লেখা আছে, দেখো ব্ল্যাক কালার কে ইন্ডিকেট করে কৃষ্ণ যজুর্বেদ, যেখানে কবি হাইমসের আকারেও লেখা আছে, স্তুতির আকারেও এবং প্রোজের আকারেও। অতটা ইম্পর্টেন্ট নয় প্রত্যেকটা জিনিস, অত লাগবে না, ছেড়ে দাও। অথর্ববেদ, এখানে বলছে কালেকশন অফ ম্যাজিক স্পেলস এন্ড চার্ম বিসাইডস দিস বেদাস দে ওয়ার ব্রাহ্মণস ক্ষত্রিয় উপনিষদস এন্ড এপিক্স। দরকার নেই, তিনটি কাণ্ডে বিভক্ত। এটা মনে রাখো যে এখানে গোপথ ব্রাহ্মণের কথা বলা হয়েছে, এবং অথর্ব বেদে এটাকে শিল্পা বেদ বলা হয়, ম্যাজিক্যাল ফর্মুলা, আর বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। উপনিষদ কতগুলি আছে? 108টা আছে। তার মধ্যে হচ্ছে মুন্ডক উপনিষদ, যেটা ওই 13 নম্বর দেখো লেখা আছে। 13 নম্বর হচ্ছে মোস্ট প্রমিনেন্ট, মানে সব থেকে বড়, এবং সেটা হচ্ছে মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদে সত্যমেব জয়তে ইজ দ্য লার্জেস্ট অফ অল উপনিষদ, দেখো লেখা আছে। আচ্ছা, বেদাঙ্গ। বেদাঙ্গ মানে হচ্ছে লিম্বস অফ বেদাস। বেদাঙ্গ 6 রকমের। কোশ্চেন আসবে বেদাঙ্গ কয় রকমের? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ আর জ্যোতিষ, এই 6টা রকমের বেদাঙ্গ রয়েছে। বেদিক পিরিয়ডকে দুটো ভাগে ভাগ করা হয়, 1500 থেকে 1000, 1000 থেকে 600, 500 বা 600 অনেক সময় দেওয়া থাকে। এরপর আর্লি বেদিক পিরিয়ডে পলিটিক্যাল অর্গানাইজেশন, সমাজ জীবন কিরকম ছিল, ঠিক আছে। লেটার বেদিক পিরিয়ডে সোসাইটি তারা কোন দেবতাকে পুজো করত, তাদের ধর্ম কি, উপবেদ, নিচের দিকে দেখো দর্শন আছে, প্রত্যেক দর্শন ফাউন্ডার, সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, কোন দর্শনের কে প্রতিষ্ঠাতা। তারপর দেখো ঋগ্বেদিক রিভার্স কি কি, সিন্ধু হচ্ছে ইন্দাস, বিতস্তা হচ্ছে ঝিলাম, আক্সিনি, বিয়াস, প্রত্যেকটা রিভার গুলোর নামগুলো দেওয়া আছে, আর কয়েকটা শর্ট কোশ্চেন দেওয়া আছে দেখো। ঋগ্বেদে কোন নদীর কথা বর্ণনা করা নেই? পেরিয়ার রিভার হবে। পতঞ্জলি ইজ নোয়েন ফর দ্য কম্বিনেশন অফ, পতঞ্জলির কোন লেখাটা? পতঞ্জলির হচ্ছে পতঞ্জলির পতঞ্জলি কিসের জন্য? পতঞ্জলি কোন মীমাংসা দর্শনে ছিল? পতঞ্জলি ছিল যোগ, তাই তো, যোগ সূত্র। ইন্ডিয়ান মিউজিক কুড বি ট্রেসড এট সাম বেদা। উপনিষদ স্যার কিরকম? এটা উপনিষদটা কি ধরনের বুক? উপনিষদ হচ্ছে একটা সোর্সেস অফ হিন্দু ফিলোসফি, হুইচ ইজ দ্য মেজর ইম্প্যাক্ট অফ বেদিক কালচার, প্রোগ্রেস অফ ফিলোসফি, ডেভেলপমেন্ট অফ কালচার, রিজিডিফিকেশন অফ কাস্ট সিস্টেম। মেজর ইম্প্যাক্ট অফ বেদিক কালচার, এই কাস্ট সিস্টেমটা হবে। বেদ কথার অর্থ হচ্ছে স্কুল অফ নলেজ, হুইচ দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু ডেজিগনেট আরিয়ান অ্যাজ এ রেস, এটা হচ্ছে ম্যাক্স মুলার বলবে। দ্য গ্রেট লয়ার ল গিভার অফ এনসিয়েন্ট টাইমস, যাকে বলা হয় মনুস্মৃতি। দ্য ফার্স্ট টু ইনভেড ইন্ডিয়া, প্রথম এসেছিল আরিজোরা। আরিজোরা প্রথম ভারতে এসেছিল। এখান থেকে আমি বাংলাতে শর্ট কোয়েশ্চেন দিয়ে দেবো, তোমাদের গ্রুপে দিয়ে দেবো বেঙ্গলি শর্ট কোয়েশ্চেন কিছু। বেদিক সিভিলাইজেশন গুলো প্রত্যেকটা জায়গা থেকে আমি শর্ট কোয়েশ্চেন দিয়ে দেবো। নোটস গুলো একটু দেখে দেখে লিখে লিখে পড়ো খাতায়। নোটসটা প্রিন্ট আউট করে নেবে বা সাইডে ওখানে আন্ডারলাইন করে করে ভালো করে পড়বে। এর বাইরে কোয়েশ্চেন হবে না। এই যে নোটস গুলো বানানো আছে, এর বাইরে সাধারণত কোয়েশ্চেন তুমি পাবে না। এনসিএন যেগুলো ক্লাসে আমি নোটসটা যেগুলো দেবো, সেই নোটস এর বাইরে কোয়েশ্চেন হবে না, এটা তোমাদেরকে অ্যাসিওর করতে পারে, এর বাইরে কোয়েশ্চেন হয়, এটা কিছু নেই এর বাইরে। পুরো হাতে ধরে ধরে নোটস গুলো বানানো আছে, একদম ভালো করে পড়ো, ওইগুলোই লাগবে পরীক্ষার জন্য। দেখো বেদিক সিভিলাইজেশনের পর আমি কি বললাম? ধর্ম চলে আসছে, রিলিজিয়ান। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা আমরা ধরে রাখি, কাকে বলা হয় বৌদ্ধ ধর্ম? গৌতম বুদ্ধ।
একদিকে ধর্মটা চলছে আর তার সাথে সাথে কি চলছে বলতো, ওইদিকে বিভিন্ন সিভিলাইজেশন তৈরি হচ্ছে। এই সিভিলাইজেশন বলছি, ডাইনাস্টি গুলো। সেই নোটস গুলোকে সব দিয়ে দিচ্ছি। বুঝেই পাচ্ছি। দেখো 6th সেঞ্চুরি বিসি থেকে 4th সেঞ্চুরি বিসি বৌদ্ধ ধর্ম জনসাধারণের কাছে আস্তে আস্তে গুরুত্ব হারিয়ে ফেলতে থাকে। এবং এই সময় গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের যে পথ প্রদর্শক যাকে বলা হয়, পুরোপুরি লেখা আছে দেখো পরপর। বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ, তার সিম্বল কি ছিল লোটাস এবং বুল, তার প্রকৃত নাম কি সিদ্ধার্থ, কোথায় জন্মগ্রহণ করছে 563 অব্দে বৈশাখী পূর্ণিমার দিন কপিলাবস্তুর লুম্বিনীতে শাক্য নাম নিয়ে এক ক্ষত্রিয় বংশে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিল। খুব পরীক্ষা আছে কত খ্রিস্টাব্দে? 563। তার মায়ের নাম কি মহামায়া দেবী, ফাদার নাম হচ্ছে শুদ্ধ ধানা, ছেলের নাম হচ্ছে রাহুল। 16 বছর বয়সে যশোধরা নামে এক রাজকুমারীর সাথে বিয়ে হয়। তার ঘোড়াটির নাম ছিল কন্টাকা। বুদ্ধ মানে হচ্ছে এনলাইটেড ওয়ান, কাউকে আলোকিত করা। এখানে 4 সাইটের কথা বলা হয়েছে, মানে কি তার জীবনের 4জন ব্যক্তি, একজন ওল্ড ম্যান, এ ডিজিজ পার্সন, একটা ডেড বডি, আর একজন অ্যাসথেটিক। এই 4জন মানুষ তার জীবনে তার ক্যারিয়ারে চেঞ্জ করে দিয়েছিল। 4জন মানুষের সাথে দেখা হওয়ার পর বিকেম এ ওয়ান্ডারার। ওয়ান্ডারার মানে জানো, ভবঘুরে টাইপের লোক, যাদের কোনো লক্ষ্য নেই। লক্ষ্য আছে কিন্তু ঘুরে বেড়ানো কাজ। ভবঘুরে হচ্ছে যাদেরকে ভ্যাগাবন্ড বলা হয়, যেগুলো খেপাগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, যাদের কোনো লক্ষ্য নেই, কোথায় সন্ধ্যা হচ্ছে কোথায় সকাল হচ্ছে, এদেরকে ভ্যাগাবন্ড বলা হয়। আর ওয়ান্ডারার মানে হচ্ছে যারা ঘুরে বেড়ায় সারাদিন কিন্তু একটা কিছু লক্ষ্য আছে। ঠিক আছে। আরেক ধরনের মানুষ হচ্ছে জিপসি, যারা সবাই ঘুরে বেড়ায়, জিপসিটাও ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায় ব্যবসায়িক সূত্রে। কিছু মানুষ ঘুরে বেড়ায় যাযাবরের মতো, তাদেরকে জিপসি বলা হয়। আচ্ছা, মহাভিনিষ্ক্রমণ, মহাপরিনির্বাণ, এগুলোর নাম তোমরা শুনেছো। মহাভিনিষ্ক্রমণ হচ্ছে এটা বৌদ্ধের জ্ঞান লাভ। ঠিক আছে। দিব্য জ্ঞান লাভ করেছিল কোথায়? বোধ গয়াতে বা বুদ্ধ গয়াতে। কোন গাছের নিচে? বোধি ট্রি, বোধি বৃক্ষ বা পিপল ট্রি, ঠিকই বলেছো। বোধি বৃক্ষ এখনো গাছটা আছে নাকি? গাছটা আছে? আছে। যাবে একবার, সব থেকে শান্তির জায়গা। কখনো সময় হলে এই বোধ গয়া থেকে ঘুরে আসবে, খুব ভালো জায়গা। মন পুরো শান্ত হয়ে যাবে। আমাদের মন সবসময় চঞ্চল থাকে, দেখবে কোনো মন্দিরে গেলে আমাদের মন শান্ত হয়। ঠিক আছে। বোধ গয়া হচ্ছে বিখ্যাত জায়গা। বোধি ট্রি এখনো। হ্যাঁ, গয়া। হুম। নির্বাণ লাভ, যেখানে এনলাইটেনমেন্ট করেছিল বৌদ্ধ গাছের নিচে। মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস অফ বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মের সব থেকে বিখ্যাত একটা মানে উৎসব। এবং সেই দিন বৌদ্ধ জন্মগ্রহণ করেছিল। অ্যাটেন এনলাইটেনমেন্ট এন্ড মহাপরিনির্বাণ অন দিস ডে। ওই একই দিনেই বুদ্ধ পূর্ণিমা কেন ইম্পর্টেন্ট? কারণ বলতো বুদ্ধ পূর্ণিমার দিনে বুদ্ধ জন্মগ্রহণ করেছিল, সেই দিনেই জ্ঞান লাভ করেছিল, আবার সেই দিনেই মারা গেছিল। ঠিক আছে। এই জন্য বুদ্ধ পূর্ণিমা ইম্পর্টেন্ট। আমরা বুদ্ধ পূর্ণিমা এখনো দেশে আমাদের পালিত হয়, দেখবে খুব বিখ্যাত একটা পূর্ণিমা। দোল পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, আরো কয়েকটা পূর্ণিমা আছে।
গয়ার নিকটবর্তী একদম বাংলাতে দেখো লেখা আছে উরুবিল্ব নামক স্থানে নিরঞ্জনা নদীর তীরে এক অশ্বত্থ গাছের নিচে, অশ্বত্থ মানে পিপল ট্রি, অশ্বত্থ গাছের নিচে অ্যাট দ্য এজ অফ 35 পিপল ট্রি দীর্ঘ 1 মাস ধ্যানের পর শেষ প্রহরে তিনি বোধি বা নাথ টু হিজ 5 ডিসিপল, 5 জন ডিসিপল মানে শিষ্য, সেই সময় জ্ঞান লাভ করেছিল এবং যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। 5 জন শিষ্যকে তিনি তার ধর্মটাকে প্রচার করেছিলেন। 1 মাস দীর্ঘ ধ্যান করার পর এবং 5 জন শিষ্য অর্থাৎ পঞ্চ ভিক্ষুর কাছে ধর্ম প্রচার করেন। প্রথমে মগধে আসেন এবং পরে বিম্বিসার তার ধর্ম গ্রহণ করেন। কোশ্চেন আছে যে গৌতম বুদ্ধের সমসাময়িক রাজা কে ছিলেন সেই সময়? উত্তর হবে বিম্বিসার। বিম্বিসার তখন কোন বংশ শুরু হয়েছে মগধে? ওইদিকে তখন মহাজনপদ তৈরি হয়ে গেছে। এদিকে আমরা এখন রিলিজিয়ান পড়ছি, কিন্তু ওইদিকে হিস্ট্রিতে তৈরি হয়ে গেছে তো মহাজনপদ, যেখানে বিভিন্ন মহাজনপদ তৈরি হয়েছে। মগধ হচ্ছে সব থেকে শক্তিশালী, মগধের ডাইনাস্টি শুরু আমাকে পড়তে হয় ইতিহাসে, বাকিগুলো পড়ার সেরকম দরকার হয় না। মগধের প্রথম রাজবংশ কোনটি? হর্যঙ্ক বংশ। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা যে বিম্বিসার, বিম্বিসারের পুত্র হচ্ছে অজাতশত্রু, অজাতশত্রু, তারপর আসছে কালাশোক। ঠিক আছে, তাহলে বিম্বিসার হচ্ছে সমসাময়িক গৌতম বুদ্ধের। গৌতম বুদ্ধ ডেলিভার্ড হিজ লাস্ট সারমন ইন বৈশালী। বৈশালী যে জায়গাটা তোমরা নাম শুনেছো, লাস্ট সারমন মানে কি লাস্ট, তিনি ধর্ম প্রবর্তন করেছিলেন কোথায়? বৈশালীতে। এবং হি ডায়েড এট দ্য এজ অফ 80। কত বছর বয়সে বাইরে বেরিয়ে গেছিল? 35 বছর বয়সে তিনি, 29 বছর বয়সে ছেড়ে গেছিল ঘর, তারপর ঘুরে বেড়াতো একটা ঘোড়ার পিঠে চড়ে। ঘোড়াটার নাম কি ছিল? কন্টক। লেখা আছে দেখবে সব, একদম সাজিয়ে মার্ক করে করে, আন্ডারলাইন করে করে, হাইলাইট করে করে পড়ো বাড়িতে, নিজেই বুঝতে পারবে। গল্পের মতো করে আমি ডিসকাস করে দেবো। এবং 6 বছর ঘোরার পর তিনি 1 মাস ধ্যান করতে বসেছিলেন। বুঝতে পারছো মনটা কত চঞ্চল ছিল? 6 বছর ঘুরেছে ঘোড়ার পিঠে। 6 ইয়ার্স ঘোরার পর ওই বোধি বৃক্ষ বা যেটা পিপল ট্রি, তার নিচে বসে জ্ঞান লাভ করেছিল। এবং সেখানে তারপর আমরা দেখছি এখন যে 80 বছর বয়সে তিনি অ্যাট দ্য এজ অফ 84 অ্যাট কুশিনগর ডিস্ট্রিক্ট, যেখানে মহাপরিনির্বাণ করেছেন। তাহলে মহাপরিনির্বাণ, মহাভিনিষ্ক্রমণ, আরেকটা কি দিয়ে বললাম? মহাভিনিষ্ক্রমণ কোনটা? দিব্য জ্ঞান লাভ করা যে জায়গাটা, ঠিক আছে। আর মহাপরিনির্বাণ হচ্ছে মৃত্যু লাভ। বুদ্ধের 4টে নোবেল ট্রুথ এখানে দেখো লেখা আছে। অষ্টাঙ্গিক মার্গ, বুদ্ধিস্ট কাউন্সিল, 4টা কোথায় কোথায় হয়েছিল, কে রাজা ছিল, মেন কাজ কি ছিল, মেন কি করা হয়েছিল, ইম্পর্টেন্স কি ছিল, সবগুলো দেখো লেখা আছে। ফার্স্ট কাউন্সিল হয়েছে 483, যে বছর গৌতম বুদ্ধ মারা যাচ্ছে, রাজগৃহতে হয়েছিল। মহাকাশ্যপ ছিল চেয়ারম্যান, রাজা ছিল অজাতশত্রু। মেন ইম্পর্টেন্স কি, বিনয় পিটক ও সুত্ত পিটক। আমাদের ত্রিপিটক যে বৌদ্ধ ধর্মের একটা গ্রন্থ, যার নাম হচ্ছে ত্রিপিটক, সেই ত্রিপিটকের 3টে ভাগ। পিটক শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি। ত্রিপিটকের 3টে ভাগ, বিনয় পিটক, সূত্র পিটক, আরেকটা হচ্ছে অভিধর্ম পিটক। এই অভিধর্ম পিটক, বিনয় পিটক আর সূত্র পিটক, বিনয় পিটক আর সূত্র পিটক একসাথে কম্বাইন হচ্ছে ওই ফার্স্ট কাউন্সিল, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। এবার দেখো বিভিন্ন ওইদিকে যে রাজাগুলো ছিল, তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে, কেউ আবার জৈন ধর্ম গ্রহণ করছে। জৈন ধর্ম গ্রহণ করেছিল তোমরা জানো প্রথম চন্দ্রগুপ্ত, এই চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম যে রাজা, যিনি জৈন ধর্ম গ্রহণ করেছিল। এবং বৌদ্ধ ধর্ম তুমি দেখতে পাচ্ছ বিম্বিসার। এবং শেষ সময়ে যখন বিম্বিসার ডক্টর পাঠিয়েছিল, মানে ওই এর যখন শরীর খারাপ হয়েছিল, গৌতম বুদ্ধ যখন মারা যায় তার আগে শরীর খারাপ হয়েছিল, 80, যখন এট দ্য এজ অফ 80, সেই সময় জীবক নামে একজন চিকিৎসক ছিল, জীবক, সেই জীবককে পাঠিয়েছিল চিকিৎসার জন্য। কার কাছে? গৌতম বুদ্ধের কাছে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় আসে। বুদ্ধিস্ট লিটারেচার, পালি ভাষায় লেখা, কোশ্চেন আছে যে কোন ভাষায় বৌদ্ধ ধর্মের লিটারেচার সাহিত্য রচিত হয়েছিল? পালি ভাষায়। ত্রিপিটকের গল্প দেখো লেখা আছে। বুদ্ধ চরিত বইটি কার লেখা? অশ্ব ঘোষের লেখা। মহাভাষা সূত্র বসু মিত্রের লেখা। মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা, মাধ্যমিক সূত্র নাগার্জুনের লেখা। বৌদ্ধ ধর্মের 2টো ভাগ, হিনযান, মহাযান।
এটা কোন সঙ্গীতিতে হয়েছিল? চতুর্থ বুদ্ধ সঙ্গীত। রাজা কে ছিল? সম্রাট কনিষ্ক। কনিষ্ক ছিল কুষাণ বংশের রাজা, ঠিক আছে, এবং অশ্বঘোষ ছিল চেয়ারম্যান। এইভাবে বৌদ্ধ ধর্ম বেসিক জিনিসগুলো সব শেষ হলো, মানে পরপর সাজানো আছে দেখো। জৈন ধর্ম, জৈন ধর্মের তীর্থঙ্কর তোমরা জানো 24 জন তীর্থঙ্কর ছিল। প্রথম ছিল ঋষভদেব, শেষ ছিল মহাবীর, 23তম ছিল পার্শ্বনাথ। কার কার সিম্বল সেগুলো দেখো, ব্রেকেটে ব্রেকেটে লেখা আছে যাতে করে মাথা খারাপ না হয় তোমাদের। ঋষভনাথের সিম্বল হচ্ছে বুল। সর্বশেষ তীর্থঙ্কর মহাবীরের সিম্বল হচ্ছে লায়ন, এবং 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ যার সিম্বল হচ্ছে স্নেক। পরীক্ষাতে আসে। চতুর্জাম নামে পরিচিত। চতুর্জাম কোনগুলি? জৈন ধর্মের চতুর্জাম অহিংসা, সত্য, আশ্চর্য আর অপরিগ্রহ, এই চারটি হচ্ছে চতুর্জাম। মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল? কখন করেছিল? 540 বৈশালীতে কুন্দপুর নামক গ্রামে ক্ষত্রিয় রাজবংশে মহাবীর জন্মগ্রহণ করেছিল। বাবার নাম ছিল সিদ্ধার্থ, মাতা ছিল লিচ্ছবি রাজকন্যা ত্রিশলা। এটার সাথে পরে আমি লিঙ্ক করবো যখন মহাজনপদ ডিটেলসে পড়বো। ত্রিশলা ছিল প্রসেনজিৎ, প্রসেনজিৎ রাজা, যে প্রসেনজিৎ অবন্তী রাজ, সেই প্রসেনজিতের তোমার কোশলের রাজা প্রসেনজিৎ, প্রসেনজিতের বোন ছিল এই ত্রিশলা। এবং আরেকটা বোন ছিল যার সাথে বিয়ে হয়েছিল কার? ওই বিন্দুসার, বিম্বিসারের, সরি। আচ্ছা, 12 বছর বয়সে তপস্যা করেছিল, দীর্ঘ 12 বছর ঋজু পালিকা নদীর তীরে এক শাল গাছের নিকট কৈবল্য বা সিদ্ধি লাভ করে জিন বা জিতেন্দ্রীয় নামে পরিচিত হয়ে তিনি বিখ্যাত হন। বুঝতে পারছো? 30 বছর বয়সে সংসার ধর্ম ত্যাগ করেছিল। স্ত্রীর নাম ছিল যশোদা, কন্যা ছিল প্রিয় দর্শনা। রাজগীরের ভিতুলাঞ্চল পর্বতে তিনি প্রথম তার সারমন, প্রথম সারমন মানে কি? প্রথম ধর্ম প্রচার করেছিল। স্বেচ্ছা মৃত্যুবরণ করেছিল অনশন করে। কোথায়? রাজগৃহের পাবা নগরীতে 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে। আমরা এরপর দেখবো কিছু ডক্ট্রিন অফ জৈনিজম, সম্য বিশ্বাস, সম্য গান, সম্য কর্ম, 5 ভোজ অফ জৈনিজম, জৈন কিছু কাউন্সিল, যে কাউন্সিল গুলো কোথায় হয়েছিল? একটি পাটলিপুত্রিতে হয়েছিল, আর একটি হচ্ছে বল্লভী, যেটা গুজরাটের বল্লভীতে হয়েছিল। জৈন সাহিত্য, সেক্স অফ জৈনিজম, আর কয়েকটা এমসিকিউ দিয়ে শেষ করা আছে। এরপর যে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে তোমার মহাজনপদ। মহাজনপদ কিভাবে তৈরি হলো? যখন নদী তীরবর্তী মানুষে বসতি স্থাপন করছিল, করার সাথে সাথে বিভিন্ন জায়গা যখন ভাগ হতে শুরু করলো, সেই জায়গাগুলো একটা একটা আলাদা আলাদা ছোট ছোট পাড়াতে ভাগ হচ্ছে, পাড়ার থেকে বড় বড় অনেকগুলো পাড়া নিয়ে একটা জনপদ তৈরি হচ্ছে, রাজ্য। এইভাবে মহাজনপদ তৈরি হলো, অনেকগুলো জনপদ নিয়ে মহাজনপদ। কতগুলো মহাজনপদ ছিল? কতগুলি মহাজনপদ ছিল শুনছো? কতগুলি মহাজনপদ ছিল? হ্যাঁ, 15টি। কতগুলি ছিল মহাজনপদ? ষোলোটি মহাজনপদ ছিল, ওটার নামেই তো ষোড়শ মহাজনপদ। হুম। আচ্ছা, মহাজনপদের এই উল্লেখগুলো আমরা 3টে জায়গা থেকে পাই। হিন্দু পুরাণ, দেখো 3টে ধর্ম, হিন্দু, জৈন আর বৌদ্ধ। হিন্দু পুরাণ থেকে জানতে পারি। জৈনদের একটা তোমার ওই পুরাণের মতোই আমাদের যেমন হিন্দুদের পুরাণ আছে, ওদের ভগবতী সূত্র। আর জৈনদের হচ্ছে তোমার বুদ্ধিস্ট টেক্সট, যেটা হচ্ছে অগ্নুত্তর নিকায়। এই 3টে জায়গা থেকে জৈন ধর্ম মানে এই ষোড়শ মহাজনের কনসেপ্টটা পাওয়া গেছে, মহাজন পদের উল্লেখ পাওয়া গেছে 3টে জায়গা থেকে। অগ্নুত্তর নিকায় লেখা আছে নোটসে, মহাজনপদ নোটসটাতে লেখা আছে, দিয়ে দেবো।
মহাজনপদের তিনটে জায়গা থেকে আমরা ইতিহাস জানতে পারি। একটা হচ্ছে বুদ্ধিস্ট টেক্সট, যার নাম হচ্ছে অগ্নুত্তর নিকায়, জৈন টেক্সট ভগবতী সূত্র, আর হিন্দু পুরাণ থেকে এই মহাজনপদের উল্লেখ পাওয়া যায়। মোস্ট অফ দ্য মহাজনপদ সিচুয়েটেড ইন নর্থ ইন্ডিয়া, নর্দার্ন যে বিন্দা মাউন্টেনের উপরে যে জায়গাটা রয়েছে আমাদের সব থেকে উর্বর জায়গা, সেই জায়গাটাই আছে। আচ্ছা, এই মহাজনপদগুলির মধ্যে কয়েকটা অটোমেটিক শক্তিশালী হবে, তার মধ্যে মগধ ছিল সব থেকে শক্তিশালী। এরপর মগধের যে রাজবংশগুলো রয়েছে সেই রাজবংশগুলোকে নিয়ে আমাদেরকে পড়তে হবে। প্রথম রাজবংশ কি? হর্যঙ্ক ডাইনাস্টি। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার। বিম্বিসারকে হত্যা করে তারপর সিংহাসনে বসেছিল অজাতশত্রু। বিম্বিসার তোমরা জানো যে একটু আগেই বললাম যে বিম্বিসার একটা মানে তোমার নীতি চালু করেছিল, মনে রাখবে যে নীতিটা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স। খুব বিখ্যাত একটা নীতি, ব্রিটিশদের মতো সেই একদম ব্যাপারটা। ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স, ম্যাট্রিমনি মানে জানো? ম্যাট্রিমনি মানে বিবাহ। পাশের রাজ্যের কোন প্রিন্সেসকে বিয়ে করলো কোন রকম ভাবে, ঠিক আছে, বিয়ে করার পর সেই রাজ্যের সাথে একটা সম্পর্ক তৈরি হলো এবং আস্তে আস্তে সেই রাজ্যটাকে দখল করা। এই ছিল নীতি বিম্বিসারের। মগধের রাজা, বিখ্যাত রাজা, অর্জঙ্ক বংশের রাজা বিম্বিসার, নট বিন্দুসার, বিম্বিসার। বিম্বিসারের উপাধি ছিল কি? পরীক্ষায় আসে, বহুবার এসছে। শ্রেণিক আর কুনিক দুটো উপাধি ছিল। শ্রেণিক হচ্ছে তোমার বিম্বিসার আর কুনিক হচ্ছে অজাতশত্রু। তো বিম্বিসার এই নীতিটা ফলো করেছে। মগধ শক্তিশালী হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এই রাজাদের বিভিন্ন নীতি, পাশের রাজ্যটাকে দখল করা। 2 নম্বর হচ্ছে মগধের অবস্থানটা খুব ভালো। এটা হচ্ছে গঙ্গা যমুনার একটা প্রায় মিলনস্থল, যেখানে এলাহাবাদ জায়গাটা রয়েছে। এই গঙ্গা যমুনা সোন এই তিনটা নদীর মিলনস্থল জায়গাটা, মানে বুঝতে পারছি কতটা উর্বর জায়গা হবে। কৃষিকাজে প্রচুর উন্নত ছিল এবং প্রচন্ড দুর্গম জায়গা। যে জায়গায় পাটলিপুত্র ছিল তাদের ক্যাপিটাল, প্রথমে ছিল রাজপুত, তারপর পাটলিপুত্র ক্যাপিটাল ট্রান্সফার করেছিল, সেই জায়গাতে সহজে বহিঃশত্রুর আক্রমণ হতো না। যেমন ভারতে এখন কাশ্মীর, কাশ্মীরকে নিয়ে কেন এত আন্দোলন, কেন ঝামেলা? সব দিন কাশ্মীরকে নিয়ে ঝামেলা ভারত, প্রথম দিন থেকে, স্বাধীনতার দিন থেকে। কেন? কারণ কাশ্মীর যদি ভারত ছেড়ে দেয় তাহলে ভারতে বহিঃশত্রুর আক্রমণটা খুব সহজ হয়ে যাবে। কাশ্মীর পাকিস্তানও ছাড়তে চায় না, চায়নাও ছাড়তে চায় না, ইন্ডিয়াও ছাড়তে চায় না। কাশ্মীর নিজে বলছে আমি কারোর সাথে থাকবো না, আমি একা থাকবো। প্রথমে বলেছিল পাকিস্তানের সাথে চলে যাব, এরকম একটা প্রথমে দেখবে একটা সিনেমা আছে কাশ্মীর ফাইলস, ঠিক আছে, ওইগুলো দেখবে, কাশ্মীর ফাইলস। তো ওই সিনেমাটাতে দেখবে দেখানো হচ্ছে যেখানে পাকিস্তানের যে সোলজারদের সাথে ওখানকার মানে ওই জম্মু কাশ্মীরের যারা মুসলিম ছিল তারা হাত মিলিয়েছিল, সমস্ত হিন্দুদেরকে প্রায় মেরে ফেলেছিল। কাশ্মীরের যারা হিন্দু ছিল সেই সময়, যারা হিন্দু পালিয়ে বেঁচেছিল, কোনো হিন্দুকে রাখেনি, এক মাথার থেকে সব পুরো বাড়ি ধরে ধরে ফেলে দিয়েছে, কেটে মেরে ফেলে দিয়েছিল একদম, গুলি, মানে বিভিন্ন ভাবে। মানে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল স্বাধীনতার সময়, মানে যেটা বলার নয়। তারপর ইন্ডিয়ান সোলজার যে পরে সেটাকে রক্ষা করেছিল, সেই জায়গাটাকে যতটা সম্ভব পেরেছিল করেছিল। মানে যখন গেছে তখন তার আগেই সব হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল কাশ্মীরকে নিয়ে। তাহলে এই যে মগধ আমরা পড়ছি, মগধ শক্তিশালী এই অনেকগুলো কারণে হয়েছিল। মগধের জায়গাটা ছিল অনেক দিক থেকে প্রোটেক্টেড, সংরক্ষিত। গঙ্গা যমুনা সল এখানে মানে সুজলাং সুফলাং যে কথাটা ইউজ হয়, এই মগধ ছিল তার দিক থেকে, মানে তোমার ব্যবসা বাণিজ্য বলো, মগধের চাষবাস বলো, সব দিক থেকে উন্নত ছিল। তাহলে মগধের যে ডাইনাস্টি গুলো তৈরি হচ্ছে, প্রথম ডাইনাস্টি কি বলতো? এরপর বাকিটা আর ওই নোটস গুলো আর বলছি না, এরপর ছোট ছোট করে অল্প গল্পগুলো বলে দিচ্ছি পর পর। তো প্রথমে যে ক্রোনোলজিক্যাল এর নোটটা দিয়েছি ওই নোটটা দেখো, তাহলে হবে। আগের দিন দিয়েছিলাম। তাহলে মহাজনপদ শুরু হয়েছে। মহাজনপদের পর আমাদের যেটা প্রথম ডাইনাস্টি থাকছে, যেটা হচ্ছে হর্যঙ্ক ডাইনাস্টি। বিম্বিসার উপাধি হচ্ছে শ্রেণিক, তারপরে রাজা হচ্ছে
অজাতশত্রু। তাহলে বিম্বিসার কোন ধরনের নীতি ফলো করেছিল বললাম? ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স, বিখ্যাত নীতি, বৈবাহিক সম্পর্ক তৈরি করা এবং সে রাজ্যটাকে দখল করা। এই নীতিটা বিখ্যাত নীতি, এটা পরীক্ষাতেও আছে। এরপরে রাজা হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু টাইটেল হচ্ছে কুনিক। এরও এরকম একটা ব্যাপার ছিল, কোশলার রাজা প্রসেনজিতের মেয়ে, তার সাথে বিয়ে করেছিল, লিচ্ছবি আক্রমণ করে বিভিন্ন রকম ভাবে, এবং ভাজ্জি দখল করেছিল। 16 বছর ধরে ভাজ্জির সাথে তোমার একটা ঝামেলা ছিল মগধের, সেটা দখল করেছিল। এবং অজাতশত্রুর সময় প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, যেটা কোথায়? রাজগৃহতে। রাজগৃহতে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল, বৌদ্ধ সম্মেলন। 483 বিসি গৌতম বুদ্ধ সে সময় মারা গেছিল এবং সভাপতি ছিল মহাকাশ্যপ। নতুন লাগছে নামগুলো, আজকে একটু পড়ো গিয়ে পরে বাড়িতে, এই মহাকাশ্যপ, এই নামগুলো মনে রাখতে হবে। সভাপতি কোথায় হচ্ছে, কত সালে হচ্ছে, আমি এগুলো ডিসকাশন করবো, পুরোটাই একটু বলে রাখছি আজকে। ক্লাসটা দরকার হলে আরেকবার দেখবে, দিয়ে দেবো। আচ্ছা, অজাতশত্রুর পরে রাজা হচ্ছে উদয়ন। উদয়ন ছিল অজাতশত্রুর পরে রাজা, পাটলিপুত্র ক্যাপিটাল ট্রান্সফার করেছিল। পরীক্ষায় কোশ্চেন আসে, অজাতশত্রুর পর রাজা হচ্ছে উদয়ন, যার বিখ্যাত কৃতিত্ব কি? বিখ্যাত কৃতিত্ব হচ্ছে তিনি ক্যাপিটাল ট্রান্সফার করছে। বিম্বিসার, নামগুলো প্রথমে বলে দিচ্ছি, বিম্বিসার, অজাতশত্রু আর উদয়ন। উদয়ন হচ্ছে ক্যাপিটাল ট্রান্সফার, ক্যাপিটাল পরিবর্তন। কোথায়? ক্যাপিটাল পরিবর্তন কোথায় করছে? পাটলিপুত্র, নিউ ক্যাপিটাল, মডার্ন পাটনা, যেটা গঙ্গা সোন নদীর মিলনস্থল, পাটলিপুত্র। পাটলিপুত্র হচ্ছে নিউ ক্যাপিটাল। তাহলে কোথায় ক্যাপিটাল ছিল ওদের? এদের ক্যাপিটাল কোথায় ছিল? রাজগৃহ, যেখানে বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে, প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, বৌদ্ধ সম্মেলন কে করছে? অজাতশত্রু। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল সভাপতি কে ছিল? মহাকাশ্যপ। 483 বিসি, যেখানে গৌতম বুদ্ধ মারা যাচ্ছে যে বছর, এবং বিনয় পিটক ও সুত্ত পিটককে একসাথে করা হচ্ছে। ওই 483 বিসিতে বুদ্ধিস্ট কাউন্সিল, রাজগৃহ, ক্যাপিটাল সিটি অব মগধ ডাইনাস্টি, ক্যাপিটাল সিটিতে বুদ্ধ কাউন্সিল হচ্ছে। তারপর হচ্ছে পাটলিপুত্র, ক্যাপিটাল কোথায় থাকছে? পাটলিপুত্র। উদয়ন, রাজগৃহ থেকে পাটলিপুত্র। এরপর আর সেরকম ইম্পর্টেন্ট রাজা থাকেনি। লাস্ট তোমার হরজঙ্ক কিং, যেখানে লাস্ট হরজঙ্ক কিং নাগ দশক, লাস্ট ইম্পর্টেন্ট কিং হচ্ছে নাগ দশক। লিখে রাখতে পারো, আর তোমার লেখা আছে দেখবে নোটস সাথে, মনে হয় নাগ দশক। নাগ দশক হচ্ছে ক্যাপিটাল, এই নাগ দশক হচ্ছে লাস্ট ইম্পর্টেন্ট কিং। লাস্ট ইম্পর্টেন্ট কিং হচ্ছে নাগ দশক। তারপর হচ্ছে রাজা, তারপর যে ডাইনাস্টি শুরু হচ্ছে হরজঙ্ক বংশের পর, দেখবে নোটসে লেখা আছে, হরজঙ্ক বংশের পর শিশুনাগ, শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ নিজেই। রাজধানী এ আবার পাটলিপুত্র থেকে চেঞ্জ করে কোথায় করে দিল? বৈশালীতে করে দিল। শিশুনাগ ক্যাপিটাল ট্রান্সফার করছে। মোস্ট ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট হচ্ছে দরকার নেই, এত বলবো না, পরে বলবো। শিশুনাগের পর শিশুনাগ বংশ, শিশুনাগের বংশের রাজা হচ্ছে শিশুনাগ নিজেই, শিশুনাগ নিজেই। তারপরে যে রাজা হচ্ছে, সে রাজার নাম হচ্ছে কালাশোক। এই কালাশোক, কালাশোকের সময় বৈশালীতে ক্যাপিটাল ট্রান্সফার হয়ে গেছে, বৈশালী, শিশুনাগ করে দিয়েছে বৈশালীতে ক্যাপিটাল। কালাশোক, কালাশোকের সময় হচ্ছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, সেকেন্ড বৌদ্ধ সম্মেলন। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হচ্ছে? এই কালাশোক।
কোন বংশের রাজা? শিশুনাগ বংশ। হর্যঙ্ক বংশের পর কোন বংশ এলো? শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের প্রথম রাজাকে শিশুনাগ নিজেই ক্যাপিটাল ট্রান্সফার করলো বৈশালীতে। শিশুনাগের পর রাজা হচ্ছে কালাশোক, যার সময় ওই বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে কোথায় হচ্ছে? ক্যাপিটাল বৈশালী। বৈশালীতে হচ্ছে। হয়েছে। এরপর যে বংশটা আসছে শিশুনাগ বংশের পর, নন্দ বংশ। নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে? মহাপদ্মনন্দ। মহাপদ্মানন্দ। মহাপদ্মনন্দ প্রতিষ্ঠাতা। মহাপদ্মনন্দ মানে তোমার গঙ্গা সোন নদী থেকে পুরো দক্ষিণে গোদাবরী পর্যন্ত এর বিস্তৃতি ছিল, বিরাট বড় রাজা। 20,000 অশ্বারোহী সেনাদল ছিল, 2 লক্ষ পদাতিক সৈন্য, 2,000 রথ, 3,000 রণহস্তি। বিরাট বড় একজন রাজা ছিল সেই সময়ের। এবং এইগুলো শুনে পরে আলেকজান্ডারও সেই সময় আসতে ভয় পেয়েছিল, এত কিছু আছে দেখি, বুঝতে পারছো? এবং তারপর রাজা ছিল নন্দ বংশের শেষ রাজা, যার নাম ছিল ধননন্দ। এই ধননন্দের রাজসভায় একজন পণ্ডিত ছিল, ব্রাহ্মণ, যে ব্রাহ্মণের নাম ছিল কৌটিল্য বা চাণক্য। তোমরা শুনেছো ছোট থেকে নামটা, চাণক্য বা কৌটিল্য। একজন ব্রাহ্মণ পণ্ডিত, দেখবে ছবিটা দেওয়া থাকে, মাথায় চুল নেই, পিছনে একটা টিকি আছে, ঠিক আছে? এই কৌটিল্য বা চাণক্য এ ছিল একজন বরপ্রাপ্ত মানুষ। ছোট সময় ওর বাবা একজন মুনি বা ঋষির কাছে কোন একটা ভালো কাজের জন্য তিনি একটা বর পেয়েছিলেন। ওই মুনি বলেছিলেন, ঋষি বলেছিলেন যে আপনার ছেলে, আপনি যা চাইবেন সেটাই হবে। মানে যদি তুমি চাও যে তোমার ছেলে রাজা হবে, তাহলে রাজা হবে, যা চাইবে তোমার ছেলে সেটাই আমি বরদান করবো। এইরকম একটা সিচুয়েশনের মানে তিনি বরদান পেয়েছিলেন। কৌটিল্য ছোট সময় তাহলে সেই বরদানটা পেয়েছিল কি, যে বড় হয়ে তিনি রাজা হতে চান না, এবং রাজা না হয়ে তিনি এমন একটা জিনিস চান যে সেই রাজটা কিংডমের সবকিছু তিনিই হবেন, কিংডমটা তিনিই তৈরি করবেন, রাজা একজন থাকবে কিন্তু নিজে সেই রাজ্যটাকে, সেই কিংডমটার সর্বপ্রতি তিনিই থাকবেন। তাহলে এরকম একটা মানুষ, বিখ্যাত মানে বিরাট পাওয়ারফুল বুদ্ধিমত্তার সাথে তৈরি, ধননন্দের রাজসভায় ছিলেন তিনি। ধননন্দ কোনো কারণে সেই পণ্ডিতকে অপমান করেছিল। ধননন্দ কোনো কারণে সেই পণ্ডিত চাণক্য বা কৌটিল্যকে অপমান করেছিল। এর ফলে তিনি অভিশাপ দিয়েছিলেন এবং কিছুদিনের মধ্যেই সেই রাজবংশ শেষ হয়ে যায় এবং কৌটিল্য বা চাণক্যের সহায়তায় ধননন্দকে পরাজিত করেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, দেখবে লেখা থাকে চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্য বা চাণক্যের সহায়তায় নতুন রাজবংশ তৈরি করেন, যেটার নাম হলো কি? মৌর্য বংশ। মৌর্য বংশ প্রতিষ্ঠাটা হচ্ছে কি? নন্দ বংশের পর। কাকে পরাজিত করছে? শেষ রাজা ধননন্দ। ধননন্দের রাজসভায় ছিল কৌটিল্য, কিন্তু কোন অপমানের প্রতিশোধের কারণে বলতে পারো চন্দ্রগুপ্ত মৌর্যকে সাথে নিয়ে কৌটিল্য বা চাণক্য প্রথম রাজবংশ তৈরি করছে, মৌর্য বংশ। এবং সেই সময় আরেকটা ঘটনা, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি মনে রাখবে, সেই সময় আলেকজান্ডার ভারত আক্রমণ করতে এসেছে, ঠিক আছে? 326-27, অনেক বই 326, অনেক বই 327 থাকে। সেই সময় কোথায় এসেছে? ঝিলাম রিভারের উপর, ওখানে একটা যুদ্ধ করে আলেকজান্ডার এসে পড়ে। কুরু বলে একজন রাজা ছিল, সেই কুরুর সাথে যুদ্ধ করেছিল, যুদ্ধটার নাম হচ্ছে হিদাসপিসাসের যুদ্ধ।
যে যুদ্ধে কুরুকে পরাজিত করেছিল। আলেকজান্ডার কোথাকার রাজা ছিল? ম্যাসিডোনিয়ার রাজা। ম্যাসিডোনিয়া হচ্ছে ম্যাসিডোনিয়া গ্রিক যে কান্ট্রি ছিল, গ্রিস, এখন বর্তমানে গ্রিস। সেই গ্রিসের রাজা ম্যাসিডোনিয়ার রাজা, যার নাম ছিল আলেকজান্ডার, একজন বিরাট, একজন বীর, যে বিশ্ব জয় করে এসেছে, যেদিকে গেছে সেদিকে জয় লাভ করেছে। ভারতেও যদি আসতো তাহলে ভারতের ইতিহাস কিন্তু আলাদা হতে পারত। তিনি হয়তো অন্যরকম একটা ইতিহাস তৈরি করে যেতেন, কিন্তু ভারতে তিনি আসেননি অনেকগুলো কারণে। এসে পরে যখন ওই যুদ্ধতে জয়লাভ করলো, একটা জঙ্গলে ওরা মানে কিছুদিনের জন্য রেস্ট নিয়েছিল। একটা জঙ্গলে ছিল প্ল্যান করার জন্য, যাতে একটা যুদ্ধ করে জয়লাভ করেছে, আমরা কিছুদিন রেস্ট নেবো। সৈন্যরা একটা জঙ্গলে ছিল, এবং বিভিন্ন সৈন্য অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন কারণে। যেমন ধরো সাপের কামড়ে অনেক সৈন্য মারা যায়, বিভিন্ন জন্তু জানোয়ারের আক্রমণে, হাতি, হ্যাঁ, এত বড় বড় হাতি, এগুলো দেখে পরে ওরা ভয় পেয়েছিল যে হাতি এত এরকম জন্তু জানোয়ার, তাহলে মানুষগুলো কিরকম হবে। ঠিক আছে, এরকম একটা তাদের আন্দাজ হয়েছিল। তারা মানে একটা ইরিটেশনাল ফিল করে ওখান থেকে পালিয়েছিল, যে দরকার নেই, চলে যাও। তো ওই জায়গা থেকে ওই পালিয়ে গেছিল আলেকজান্ডার, এবং যাবার পথে ব্যাবিলনে গিয়ে আলেকজান্ডারের মৃত্যু হয়। ঠিক আছে, আলেকজান্ডার ছিল গ্রিসের রাজা, ম্যাসিডোনিয়ার রাজা, এবং আলেকজান্ডার 327 সালে ভারত আক্রমণ করেছিল। আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই মৌর্য বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য প্ল্যান করেছিল যে যুদ্ধ করবো আলেকজান্ডারের সাথে। সেই সময় সিংহাসনে বসছে, এবং সেই সময় মৌর্য বংশ চালু হচ্ছে 326-27। তো সেই সময় আলেকজান্ডার এসে আবার ফেরত চলে যায়, এবং এদিকে মৌর্য বংশ চালু হয় মগধের রাজসভায়। মগধে কি চলছে এখন? মৌর্য বংশ। মৌর্য বংশের প্রথম রাজাকে চন্দ্রগুপ্ত মৌর্য। কার সহায়তায় প্রতিষ্ঠা করলো? কৌটিল্য বা চাণক্যের লেখা। চাণক্যের লেখা বইটির নাম কি? কৌটিল্য বা চাণক্যের লেখা বিখ্যাত বই, ছোট থেকে পড়ে আসছো, বড় বললে মনে পড়বে, অর্থশাস্ত্র। শুনেছো? অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র। এটা একটি পলিটিক্যাল বুক, বিরাট পলিটিক্যাল লিডার চাণক্য, কৌটিল্য। এটা ল বুক একটা। তো আইন নিয়ে লেখা আছে, একটা দেশ রাষ্ট্র পরিচালনার নীতি, তোমরা ডিপিএসপি যে পড়েছি আমরা, ওই ডিপিএসপির মতো এই বইটা, অর্থশাস্ত্র, ইকোনমিক্স বুকস, ল বুকস। তো সেই বইটা এখানে, এই বইটা হচ্ছে অর্থশাস্ত্র। এরপর হচ্ছে ইতিহাসের যে গল্প, যেটা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের নিয়ে কি বলবো? চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সময়ে বৌদ্ধ ধর্ম, এই জৈন ধর্ম গ্রহণ করেছিল। জৈন ধর্মের দুটো ভাগ, শ্বেতাম্বর আর দিগম্বর। শুনেছো নাম? বৌদ্ধ ধর্মের দুটো ভাগ, হিনযান, মহাযান। আর জৈন ধর্মের দুটো ভাগ হচ্ছে শ্বেতাম্বর আর দিগম্বর। শ্বেতাম্বর মানে যারা শ্বেত বস্ত্র, সাদা বস্ত্র পরিধান করত, আর দিগম্বর মানে যারা কোনো বস্ত্র ব্যবহার করতো না। তো শ্বেতাম্বর রাজা একজন, মানে কি বলবো, অনুচর ছিল। শ্বেতাম্বর অনুসরণকারী একজন জৈন ধর্মের পথ প্রদর্শক, যার নাম ছিল ভদ্রবাহু। সেই ভদ্রবাহুর সাথে এই চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতে গিয়েছিল অনশন করতে, স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে, এবং দীর্ঘদিন অনশন করতে করতে দেহত্যাগ করেছিল। জায়গাটার নাম হচ্ছে শ্রাবণ বেলগোলা, দক্ষিণ ভারতের একটা জায়গা যার নাম ছিল শ্রাবণ বেলগোলা। এখানে চন্দ্রগুপ্ত মৌর্য মারা গিয়েছিল, মানে দেহত্যাগ করেছিল। এটা হচ্ছে মৌর্য ডাইনাস্টি শুরু। মৌর্য ডাইনাস্টির বিখ্যাত রাজা কে? একে সান্দ্রকট্টাস বলা হতো, গ্রিকরা বলেছিল সান্দ্রকট্টাস এই চন্দ্রগুপ্ত মৌর্যকে। চন্দ্রগুপ্ত মৌর্য, তোমরা ইতিহাস একদমই পড়োনি বলো? যারা কম্পিটিটিভ পড়ে তাদের ফেভারিট সাবজেক্ট হিস্ট্রি হয়, জানো? হিস্ট্রি সব থেকে পড়তে ভালো লাগে, পলিটি গুলো ভালো লাগে না সবার পড়তে, হিস্ট্রিটা পড়তে ভালো লাগে। হিস্ট্রি, জিওগ্রাফি। জল আছে করবে, চলে নেছো?
চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে কি রাজা হয়েছিল? কতগুলো বই থেকে মৌর্য বংশের ইতিহাস জানা যায়। তোমরা ইন্ডিকা বইয়ের নাম শুনেছো? হুম, কার লেখা? মেগাস্থনিস। মেগাস্থনিস কার রাজসভায় এসেছিল? এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। কোথাকার ছিল? গ্রিক। যে কৌটিল্য অর্থশাস্ত্র, প্লিনি বলে একজন ছিল, প্লিনির ন্যাচারাল হিস্ট্রি, কলহনের লেখা রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। কলহন, রাজতরঙ্গিনী। এছাড়া জুনাগড় লিপি ইনস্ক্রিপশন থেকে মৌর্য যুগের ইতিহাস জানা যায়। জুনাগড় লিপি তার লেখা শক রাজা রুদ্রদামন। তারপর বিশাখা দত্তের লেখা মুদ্রা রাক্ষস। আরেকটা লেখা হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম, দুটো বই বিশাখা দত্তের লেখা। এছাড়া তোমার ভদ্রবাহুর লেখা কল্পসূত্র। কল্পসূত্র এই বইগুলো থেকে জানা যায়, নোটসে আছে, আমি দিয়ে দেবো। বানভট্টের লেখা কাদম্বরী, দণ্ডিত লেখা দশকুমার চরিত। এই বইগুলোর নাম মনে রাখতে হবে, কোনটি কার বই। এগুলোই তো থাকে না মনে, নাকি? কোনটি কার বই, কোন সালে, এই জন্য ইতিহাস ভালো লাগে না। সোমভট্টের লেখা কথা সরিত সাগর, দণ্ডির লেখা দশকুমার চরিত, বানভট্টের লেখা কাদম্বরী, হর্ষচরিত, এগুলো। বিশাখা দত্তের লেখা মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম, রুদ্রদমনের জুনাগড় লিপি, হেমচন্দ্রের লেখা বৃহৎ কথা মঞ্জরি, সোমভট্টের কথা সরিত সাগর, আর চন্দ্রগুপ্ত মৌর্যের সবাই এসেছিল মেগাস্থনিসের লেখা ইন্ডিকা। তারপর কি বললাম? কলহনের লেখা রাজতরঙ্গিনী, মেগাস্থনিসের ইন্ডিকা, আর অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। এই বইগুলো থেকে মৌর্য ইতিহাস সম্পর্কে জানা যায়। হেমচন্দ্রের পরিশিষ্ট পার্বণ, ক্ষেমেন্দ্রর বৃহৎ কথা মঞ্জুরি, এই বইয়ের নামগুলো সব আছে, চিন্তা করার কোনো কারণ নেই, সব লিস্ট দিয়ে দেবো। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের পরে কে রাজা হয়েছিল? বিন্দুসার। 3 নম্বর হচ্ছে কে? অশোক। বিখ্যাত রাজা কে মৌর্য বংশের? অশোক। বিন্দুসার। বিন্দুসার ছিল অমিত্রাঘাত, যার উপাধি কি নাম ছিল? অমিত্রাঘাত। অশোক কথাটির অর্থ কি? উইদাউট সরো। অশোক কথার অর্থ হচ্ছে উইদাউট সরো, ঠিক আছে? দুঃখ যার কখনো নেই, অশোক। বিন্দুসারের লেখা এই উপাধিটা কি বললো? অমৃতসার, অমৃতাঘাত। বিন্দুসারের পরে কে রাজা হলো? অশোক। বিন্দুসারের পুত্র হচ্ছে অশোক। অশোককে নিয়ে তোমরা কি জানো? জানো কিছু? বিখ্যাত রাজা এশিয়ান হিস্ট্রির। অশোক সিংহাসনে বসার আগে 99 ব্রাদার্স কে হত্যা করেছিল, 99 জন ভাইকে। এই জন্য একে চণ্ডাশোক বলা হয়। 273 থেকে 269, এই 4 বছর সিংহাসনে বসতে সময় লেগেছিল এর মৃত্যুর পর, বিন্দুসারের মৃত্যুর পর। 4 বছর যুদ্ধ করেছিল এবং 99 জন ভাইকে মেরেছিল সিংহাসনে বসার আগে, ঠিক আছে? এই জন্য বলা হয় একে চণ্ডাস, ঠিক আছে? এবং তারপরে একদম পুরো ধর্ম গ্রহণ করে নিয়েছে, ঠিক আছে? তারপরে জীবনে একটি যুদ্ধ করেছিল, যেটা পরীক্ষায় বারবার আসে, যেটার নাম হচ্ছে, কি নাম বলতো? কলিং কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ, যেটা করেছিল 261 বিসিতে। অশোক জীবনে একটি যুদ্ধ করে, যার নাম কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ ওয়ার। কলিঙ্গ একটা আলাদা ডাইনাস্টি ছিল, জানো? আমাদের ওড়িশা যে আমরা টেম্পল গুলো দেখি, লিঙ্গরাজ টেম্পল, তারপর ওই যে
ওই কিগুলো বাকিগুলো যেগুলো আছে ভুবনেশ্বরে লিঙ্গরাজ আছে, উদয়গিরি, খণ্ডগিরি, কলিঙ্গ রাজা ছিল ওড়িশার। কলিঙ্গ যুদ্ধ 261 BC। অশোকের অনেকগুলো শিলালিপি আছে, 14টা রক এডিক্ট আছে, 14টা পিলার এডিক্ট আছে, আর 7টা রক এডিক্ট আছে। পাথরের শিলালিপি কিছু, একটা কতগুলো পিলার, পিলার এডিক্ট বলা হয়। অশোকের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে। অশোকে বলা হয় দেব নাম প্রিয়। অশোকের নাম হচ্ছে অশোক, ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা আছে, কোশ্চেন আছে কোন স্ক্রিপ্টে লেখা ছিল, ব্রাহ্মী স্ক্রিপ্ট। অশোক জীবনে একটাই যুদ্ধ করেছিল, কখন করেছিল, এবং এই যুদ্ধ করার পর অশোকের মনে হয়েছিল যে মানুষের যুদ্ধ মানে কি, সেখানে খুব কষ্ট হয়। অনেক মানুষের মৃত্যুর পর যে রক্ত নদীর মতো বয়ে গেছিল, এবং যাতে করে অশোকের মনটা পুরো দুঃখে ভরে গেছিল, এবং তখন মনে হয়েছে আর জীবনে যুদ্ধ করবো না। ঠিক আছে, এরপর অশোক ধর্ম বিজয় গ্রহণ করে। এই কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং বৌদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মে পরিণত করেছিল। চারদিকে ছড়িয়েছিল এই বৌদ্ধ ধর্ম। তার ছেলে, তার মেয়ে, সবাই, মেয়ের নাম ছিল সংঘমিত্রা, রাহুল ছেলের নাম, এরা সবাই মিলে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান সমস্ত দেশে এই ধর্মকে ছড়িয়ে ফেলেছিল, এবং বৌদ্ধ ধর্ম সেই সময় বিশ্ব ধর্মে পরিণত হয়েছিল অশোকের রাজসভায়। তাহলে অশোক ছিল বিখ্যাত রাজা। অশোক কথার অর্থ কি বললাম, উইদাউট সরো। অশোক 4 বছর যুদ্ধ করেছিল, 99 জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে বসে। অশোকের অনেকগুলো নাম ছিল, বুদ্ধ সাক্ষ্য, দেব নাম প্রিয়, অশোকের নাম হচ্ছে আর কি নাম ছিল, প্রিয়দর্শী। অশোকের কন্যার নাম হচ্ছে সংঘমিত্রা, আর ছেলের নাম রাহুল নয়, ওটার নাম ছিল তিভারা। রাহুল হচ্ছে ইয়ের ছিল নাম, কি নামটা, গৌতম বুদ্ধের। আচ্ছা, অশোকের সময় একটা বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 250। তাহলে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল 483, কোথায় হচ্ছে, রাজগৃহ। কে ছিল, অজাতশত্রু। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল 383, সেটা কোথায় হচ্ছে, বৈশালী, যেখানে তুমি দেখলে ওই কালাশোক, কালাশোক বলছে, অজাতশত্রু হচ্ছে, তারপর কালাশোক তো, হ্যাঁ। আর থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে 250, যেটা কোথায়, পাটলিপুত্র। ঠিক আছে, এটা কার রাজসভায়, অশোকের রাজসভায়, এগুলো মনে রাখতে হবে। আর ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে 78 AD, যেটা হচ্ছে কনিষ্কের রাজসভায়, কাশ্মীরে হচ্ছে, সেখানে হিনজান মহাজান দুটো ভাগে ভাগ হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে অশোকের রক এডিক্ট, পিলার এডিক্ট বললাম। অশোক নিয়ে আর জানতে হবে না। সারনাথে তোমার ইয়ে আছে অশোকের, 4 লায়ন ফিগার, যে অশোকান যে পিলারটা আছে আমাদের ন্যাশনাল এমব্লেম ধরা হয়। ন্যাশনাল জাতীয় প্রতীক কোনটা, অশোক চক্রের দেখবে 4টে লায়ন আছে, যেটা কটা আছে ওখানে, 4টে আছে, বোঝা যায় কি 4টে আছে, গুনে গুনে 2টোকে 3টে পাবে তুমি কষ্ট করে, 4টে আছে। 4 লায়ন ফিগার যেখানে সারনাথে রয়েছে, যেটাকে আমার ন্যাশনাল এমব্লেম ধরা হয়। তো অশোকের পরে লাস্ট ইম্পর্টেন্ট মৌর্য রাজা কে ছিল, বৃহদ্রথ। বৃহদ্রথ লাস্ট ইম্পর্টেন্ট কিং অফ মৌর্যান ডাইনাস্টি। এরপর মৌর্যের পরে পোস্ট মৌর্য পিরিয়ড ছিল। পোস্ট মৌর্য পিরিয়ডের কি ইতিহাস লেখা আছে কিছু এখানে, কিংডম আফটার দ্য মৌর্যাস। এই যে বৃহদ্রথ রাষ্ট্র রুলার ছিল, বৃহদত্তকে মেরেছিল তার যে ওই কমান্ডার, যার নাম ছিল পুষ্যমিত্র শুঙ্গ। সেই পুষ্যমিত্র শুঙ্গই মেরেছিল বৃহদ্রথকে, এবং শুঙ্গ ডাইনাস্টি প্রতিষ্ঠা করছে পুষ্যমিত্র শুঙ্গ। এবং তারপর আসছে কানভা ডাইনাস্টি, চেদি ডাইনাস্টি কলিঙ্গের, এবং সাতবাহন ডাইনাস্টি। সাতবাহন ডাইনাস্টি হচ্ছে প্রতিষ্ঠাতা ছিল সিমুক, বিখ্যাত রাজা গৌতমী পুত্র সাতকর্ণী। সাতবাহনদের ক্যাপিটাল কোথায় ছিল, পরীক্ষা আছে, পৈঠান বা প্রতিষ্ঠান। সাতবাহন রাজা গৌতমী পুত্র সাতকর্ণী। এখানে একটা ইনস্ক্রিপশন আছে রানী নয়নিকার লেখা, যেটা হচ্ছে তোমার নানাঘাট শিলালিপি, পরীক্ষা আছে। আরেকটা শিলালিপি গৌতম পুত্র সাতকর্ণীকে নিয়ে লেখা আছে, নাসিক প্রশস্তি, যেটা হচ্ছে ওই গৌতমী পুত্র সাতকর্ণীকে লেখা। তারপরে যে ডাইনাস্টি আছে পোস্ট মৌর্যর পরে, যেটা ছিল সাতবাহনের পর, গুপ্তা ডাইনাস্টি, মোস্ট ইম্পর্টেন্ট ডাইনাস্টি অফ এনসিয়েন্ট হিস্ট্রি। আজ আর অন্য কিছু হবে না, এটাই হবে।
তোমাদের কাজ দেবো, সেগুলো করে আমাকে পাঠাবে গ্রুপে, আমি কারেকশন করে দেবো। টেন্সটা একটু পড়ো, টেন্সটা করবে। দেখো, গুপ্ত ডাইনাস্টি। গুপ্ত ডাইনাস্টি মানে গুপ্ত বংশ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে 319 এই সময়। গুপ্ত বংশের প্রথম হচ্ছে শ্রীগুপ্ত, তার ছিল ঘটোৎকচ গুপ্ত, এবং তারপরে হচ্ছে চন্দ্রগুপ্ত ওয়ান। চন্দ্রগুপ্ত ওয়ান, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত টু, তারপর ছিল প্রথম কুমারগুপ্ত, কুমারগুপ্ত ওয়ান। ইম্পর্টেন্ট লাস্ট রাজা হচ্ছে স্কন্দগুপ্ত। শ্রীগুপ্ত অতটা ইম্পর্টেন্ট নয়, অ্যাকচুয়াল ফাউন্ডার বলা হয় চন্দ্রগুপ্ত ওয়ান, অ্যাকচুয়াল প্রতিষ্ঠা গুপ্তা ডাইনাস্টি। সমুদ্রগুপ্ত ছিল ভারতের নেপোলিয়ান, বলা হয় সমুদ্রগুপ্তকে। চন্দ্রগুপ্ত ওয়ানের উপাধি কি ছিল? রাজাধিরাজ। চন্দ্রগুপ্ত ওয়ানের সাথে বিয়ে হয়েছিল একজন লিচ্ছবি রাজকন্যা, এবং তার জন্য একে বলা হয় লিচ্ছবি দরিদ্রা সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান, নেপোলিয়ান অফ ইন্ডিয়া। সমুদ্রগুপ্ত খুব ভালো বীণা বাজাতো, একটা কয়েন পাওয়া গেছিল যেখানে বীণা বাজাচ্ছে। সমুদ্রগুপ্তের নিয়ে আর কি বলবো, সমুদ্রগুপ্ত আর কিছু লাগবে না, বীণা বাজাতো। সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান ছিল। চন্দ্রগুপ্ত ওয়ানকে বললাম রাজাধিরাজ উপাধি, একজন লিচ্ছবি কন্যার সাথে বিয়ে হয়। এবং চন্দ্রগুপ্ত টুটা ভালো করে মনে রাখবে, এর উপাধি হচ্ছে সকারি, এর উপাধি হচ্ছে বিক্রমাদিত্য। সকারি কেন? কারণ শকদেরকে তিনি তাড়িয়েছিলেন। এর সাথে সাথে আরেকদিকে কি ঘটনা ঘটছে, বিভিন্ন ফরেন রুলিং ডাইনাস্টি, বিদেশি কিছু বংশ, বিদেশি জাতি ভারতে এসে বসতি স্থাপন করেছিল। প্রথম হচ্ছে ইন্দো গ্রিক, শক, হুন, কুষাণ, পার্থিয়ান। এরকম করে ফরেন বিদেশি জাতি ভারতে এসে বসতি স্থাপন করেছিল। শুনেছো না? ইন্দো গ্রিক, শক, হুন, কুষাণ, পার্থিয়ান। শকরা, কুষাণরা, হুনরা এরা ভারতে এসে বসতি স্থাপন করেছিল। ইন্দো গ্রিকরা প্রথম, গল্প শুনে রাখো, ইন্দো গ্রিকরা প্রথম সোনার কয়েন চালু করেছিল ভারতে, এবং সব থেকে বেশি এক্সেসিভ রেটে সোনার কয়েন চালু করেছিল কুষাণরা। প্রচুর পরিমাণে সোনার কয়েন ভারতে চালু করেছিল কুষাণ। তাহলে এই ঘটনাগুলো ঘটছে ভারতে, তখন এগুলো ঘটছে, ফরেন রুলিং ডাইনাস্টিও চলছে। এবং চন্দ্রগুপ্ত টু এর সময় শকরা আক্রমণ করেছিল। শকরা কিছুদিন ছিল, শকদেরকে প্রতিহত করে শকারি টাইটেল নিয়েছিল চন্দ্রগুপ্ত টু। শকারি কেন বলা হয়? শকদেরকে তিনি তাড়িয়েছিলেন। এর উপাধি হচ্ছে বিক্রমাদিত্য। এর রাজসভায় ছিল 9 জুয়েলস। শুনে রাখো, আজ কিচ্ছু লিখতে হবে না, শুনে রাখো, পরে সব বলবো, নোটস পিডিএফ পাবে। 9 জুয়েলস মানে নবরত্ন ছিল, যেমন ভাবে এই আকবরের রাজসভায় ছিল নবরত্ন, এই রাজসভাতেও নবরত্ন ছিল। নবরত্ন কারা ছিল? আর্যভট্ট, বরাহমিহির, ঠিক আছে, বিখ্যাত বিখ্যাত নাম। কালিদাস, কালিদাস নাম শুনেছো? কালিদাসকে কি বলা হয়, কাকে বলা হয়? সংস্কৃত সাহিত্যের শেক্সপিয়ার বলা হয়। সংস্কৃত সাহিত্যের কয়েকটা লেখার নাম বলতে পারবে কালিদাসের লেখা? আর কিছু? রঘুবংশম, মেঘদূতম, ঠিক আছে, কুমার সম্ভবম, এগুলো কালিদাসের লেখা। তাহলে এই রাজসভায় ছিল আর্যভট্ট, বরাহমিহির। এই সময় গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় ভারতের, কারণ সেই সময় শল্য চিকিৎসার উদ্ভব হয়েছিল। যে সুশ্রুত নাম তোমরা শুনেছো, প্রথম ক্যান্সারের পেশেন্ট মানে রোগকে ধরে তিনি মানে এমন ভাবে ট্রিটমেন্ট করেছিলেন, মানে যেটা ভারতেই হচ্ছে এইসব রোগের প্রথম ওষুধ তৈরি হয়। সুশ্রুত বিখ্যাত শল্য চিকিৎসক। চরক, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, বইগুলোর নাম। বৃহৎ সংহিতা কার লেখা? বরাহমিহির, ঠিক আছে। পঞ্চ সিদ্ধান্তিকা, বরাহমিহির। এই বিখ্যাত লোকগুলো এই সময় ছিল গুপ্ত বংশে। এবং চন্দ্রগুপ্তের রাজসভায় 9 জন নবরত্ন ছিল। তারপর রাজা হচ্ছে কুমারগুপ্ত। কুমারগুপ্তের সময় হুনরা ভারতে আক্রমণ করতে এসেছিল, এবং কুমারগুপ্তের সময় একটা বিখ্যাত জিনিস তৈরি হয়েছিল, যেটা হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি।
ভারতের প্রাচীন ইউনিভার্সিটি কার সময় হয়েছিল? কুমারগুপ্ত ওয়ান। কুমারগুপ্তের সময় নালন্দা ইউনিভার্সিটি তৈরি হয়, সুদর্শন লেক রিপেয়ার হয়। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, কুমারগুপ্তের সময় হুনরা ভারতে আক্রমণ করেছিল, হুনদেরকে তাড়িয়েছিল স্কন্দগুপ্ত, এবং সেই জন্য স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী। স্কন্দগুপ্ত হুনদেরকে তাড়িয়েছিল। এইভাবে গুপ্ত সাম্রাজ্য স্কন্দগুপ্তের পর আস্তে আস্তে শেষ হয়ে যায়, এবং তারপর পোস্ট মুক্তা পিরিয়ড বা আদার মেজর কিংডম, সেগুলো দেখো, পিডিএফটা দেখো, তারপর আদার যে মেজর কিংডমস গুলো আছে পোস্ট গুপ্তা পিরিয়ড, একটু বলে শেষ করে দিচ্ছি, 5 মিনিট দাঁড়াও। এখানে তো রোদ দিচ্ছে বলে মনে হচ্ছে কি? এই ঘরটা খুব ঠান্ডা, দুপুরেও ক্লাস করে যাও, 3টের পরে, 2-3টে। পোস্ট গুপ্তা পিরিয়ড, কি কি আছে? প্রথমে হচ্ছে হর্ষবর্ধন, বিখ্যাত রাজা, থানেশ্বরের রাজা ছিল হর্ষবর্ধন, থানেশ্বরের পুষ্যবতী বংশ। তারপর দেখো বাতাপি চালুক্য বংশ, হর্ষবর্ধনের ইতিহাস পরে বলবো। হর্ষবর্ধন রাজ্যবর্ধন, ওনার বোনের নাম ছিল রাজ্যশ্রী, ঠিক আছে, ওটা গল্পটা একটু পরে বলছি। বাতাপি চালুক্য বংশ, এর দক্ষিণের বাতাপি চালুক্য বংশ। দ্য গঙ্গা ডাইনাস্টি, এটা ছিল উড়িষ্যার গঙ্গা ডাইনাস্টি, সান টেম্পল তৈরি হয়েছিল দেখো। পল্লবা, কাঁচি, চোলাজ, এরপর হচ্ছে একটা ট্রিপারটাইট স্ট্রাগল, ত্রিশক্তি সংগ্রাম, বাংলার পাল যুগ, প্রতিহার বংশ আর রাষ্ট্রকূট বংশ, এবং শেষ হচ্ছে বাংলার সেন বংশ। এই হর্ষবর্ধন আর এই ট্রিপারটাইট স্ট্রাগলটার একটু গল্পটা বলে শেষ করে দিচ্ছি। দেখো, হর্ষবর্ধন ছিল থানেশ্বরের রাজা, বিখ্যাত রাজা, উত্তর ভারতের সব দিকে। মানে বাংলা সাহিত্যে যারা নিয়ে পড়েছে দেখবে, এই শশাঙ্কের পরে, মানে আগে প্রায় 150 বছর বাংলায় একটা অন্ধকার যুগ ছিল, কোনো সাহিত্য রচনা হয়নি, ঠিক আছে। হর্ষবর্ধন যে একটা মাৎস্য ন্যায় কথা শুনেছো তোমরা, সেই বড় মাছ ছোট মাছের গল্প, একটা পুকুরে যেমন বড় মাছ ছোট মাছগুলোকে খেয়ে নেয়, সেরকম বাংলার অবস্থা হয়েছিল। বাংলা তখন গৌড়ের রাজা ছিল শশাঙ্ক, ঠিক আছে। তারপর ওই, এটা ধরো কৌনজ, এটা হচ্ছে গৌড়, ঠিক আছে, এটা হচ্ছে থানেশ্বর, ঠিক আছে, এখানে হচ্ছে রাষ্ট্রকূট, এখানে পাল, সেন, ঠিক আছে, এই যুগগুলো ছিল, ঠিক আছে। এই যে কৌনজ হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন, লাস্ট আর 2 মিনিট লাগবে। কৌনজ হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন। এই কৌনজ এর রাজা ছিল গ্রহ বর্মা। কৌনজের রাজা কে ছিল? সারাদিন বইটা পড়লেও বুঝতে পারবে না যে কার সাথে কি ঘটনাটা একসাথে, গল্পটা কি হয়েছিল। গল্প বোঝা খুব ডিফিকাল্ট, তুমি যদি বইটা দিয়ে দেওয়া হয় সারাদিন ওটা গল্পটা তৈরি করতে হবে না তোমার মাথায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়লে বুঝতে সময় লাগবে কার সাথে কার যুদ্ধ হচ্ছে, কার বোন কে, কার সাথে কি হচ্ছে। ওই জন্য ইতিহাস পড়তে ভালো লাগে অনেক। দেখো, গ্রহ বর্মা ছিল কৌনজের রাজা। এই গ্রহ বর্মার সাথে বিয়ে হচ্ছে কার? রাজ্যশ্রী। রাজ্যশ্রী ছিল কার বোন? এই হর্ষবর্ধনের বোন। হর্ষবর্ধন কোথাকার রাজা? থানেশ্বর। হর্ষবর্ধনের বাবার নাম ছিল প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধন লিখতে হবে না, সব পাবে। প্রভাকর বর্ধন, হর্ষবর্ধন, রাজ্যবর্ধন আর রাজ্যশ্রী, এরা 3 ভাই বোন। রাজ্যবর্ধন আর রাজ্যশ্রী, এই গল্প সবাই বলতে পারবে না। রাজ্যবর্ধন, হর্ষবর্ধন আর রাজ্যশ্রী, 3 জন, এরা 3 ভাই বোন। রাজ্যশ্রীর সাথে কার বিয়ে হচ্ছে? গ্রহবর্মা। কোথাকার রাজা? কৌনজ। কৌনজ ছিল সেই সময় সেন্টার অফ অ্যাট্রাকশন, সবার নজর ছিল কৌনজের দিকে, সব দিক থেকে, শিক্ষা দীক্ষায়, উন্নতিতে, সব দিকে কৌনজ হচ্ছে বিখ্যাত জায়গা। এরপর গৌড়ের রাজা ছিল কে? শশাঙ্ক। শশাঙ্ক কি করলো? এই রাজ্যশ্রীকে পছন্দ হলো, রাজ্যশ্রীকে ক্যাপচার করার জন্য শশাঙ্ক গ্রহবর্মাকে আক্রমণ করলো এবং গ্রহবর্মাকে মেরে ফেললো। ঘটনাটা শোনো, ট্রিপারটাইট স্ট্রাগল, 3 দিক থেকে কিরকম ভাবে যুদ্ধটা হবে। শশাঙ্ক আক্রমণ করছে, গ্রহবর্মাকে মেরে ফেলছে রাজ্যশ্রীকে ক্যাপচার করার জন্য। এই ঘটনাতে, এই সময় দেখছে তো এটা সুবর্ণ সুযোগ, রাষ্ট্রকূট হচ্ছে দক্ষিণে বিখ্যাত কিংডম, দন্তি দুর্গ, বিখ্যাত রাজা রাষ্ট্রকূট কিং, এই ছিল সব থেকে শক্তিশালী দক্ষিণের। এ বলছে এটা হচ্ছে সুবর্ণ সুযোগ, কৌনজকে দখল করো। তাহলে বুঝতে পারছো, তখন এদিকে শশাঙ্ক দখল করতে আসছে, এও দখল করতে যাচ্ছে। এই মাঝে
থানেশ্বরের রাজা হর্ষবর্ধন, রাজ্যবর্ধন, এরা দু ভাই আছে। রাজ্যবর্ধন প্রথমে আক্রমণ করতে গেল শশাঙ্ককে, শশাঙ্কর কাছে হেরে গেল, রাজ্যবর্ধন মারা গেল। তাহলে হর্ষবর্ধন তারপর আক্রমণ করছে, হর্ষবর্ধনের সাথে শশাঙ্কের যুদ্ধ হচ্ছে এবং শশাঙ্ককে পরাজিত করছে হর্ষবর্ধন এবং রাজ্যশ্রীকে সেখান থেকে উদ্ধার করছে। ঠিক আছে। এবং এই ধারে রাষ্ট্রকূটও দখল করতে চেয়েছিল, রাষ্ট্রকূট, প্রতিহার বংশ যারা সবাই কনৌজকে দখল করতে চায় এই সময়। এবং চারদিকে পাল ও সেনযুগ ছিল বাংলা সে সময়। এই ঘটনাটা, পুরো ঘটনাটা, এটাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। ট্রিপারটাইট স্ট্রাগলের বাংলা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম, মানে তিনটে শক্তি একসাথে যে আক্রমণ হয়েছিল, এই জন্য এটাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। এদিকে শশাঙ্ক বা পাল ও সেনযুগ, এদিকে কৌনের রাজা গ্রহবর্মা এবং থানেশ্বর এর পুষ্যবতী বংশ, এই তিনটে শক্তি একসাথে যে যুদ্ধ আক্রমণ হয়েছিল, সেই যুদ্ধটাকে বলা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। এবং এটাই বিখ্যাত। এবং এরপর পর দিয়ে এখানেই বড়াই মাটি মানে এনসিয়েন্ট হিস্ট্রি বলতে পারো প্রায় শেষ হচ্ছে এই জায়গাটাতে। ত্রিশক্তি সংগ্রামের মধ্য দিয়ে পাল ও সেনযুগ, গৌড়ের রাজা শশাঙ্ক, কনৌজের গ্রহবর্মা এবং থানেশ্বরের পুষ্যবতী বংশ, দক্ষিণের রাষ্ট্রকূট। দক্ষিণে আরো অনেক যে বাকি বংশগুলো ওখানে দেওয়া আছে, অনেক হিস্ট্রি আছে, সেগুলো আমরা পরে পড়বো। দক্ষিণের লিটারেচার আছে, সঙ্গম লিটারেচার আছে, সঙ্গম সাহিত্য। ঠিক আছে। তো এইগুলো পরে আরো ডিসকাস করব। তো এই জায়গাটা দেখবে, ওই জন্য ওই জায়গাটা ট্রিপারটাইট স্ট্রাগল লেখা আছে, ত্রিশক্তি সংগ্রাম। এইভাবে এনশিয়েন্ট হিস্ট্রিটা শেষ হচ্ছে। এবং এটা মোটামুটি কত সাল পড়ছে? 753, দেখো লেখা আছে 982। এদিকে তখন আক্রমণ হয়ে গেছে, ওইদিকে 712-তে তখন শুরু হয়ে গেছে আক্রমণ, যেটা হচ্ছে মুসলিম আক্রমণ, ফার্স্ট মুসলিম ইনভেশন 712 এডিতে মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম, যেটা প্রথম মুসলিম আক্রমণ ভারতে, যেখান থেকে মেডিয়েভাল হিস্ট্রির ব্যাকগ্রাউন্ড ধরা হয়। প্রথম মুসলিম আক্রমণ। তারপর 1001 থেকে 1025 তোমার শুরু হচ্ছে মোহাম্মদ, এই সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করছে। সুলতান মাহমুদের পর আসছে মোহাম্মদ ঘুরি 1173, 1191, 1192, 1194, 1202, 1206, এই সালগুলো প্রত্যেকটা পরপর আসছে। এখান থেকে মেডিয়েভাল হিস্ট্রি শুরু হচ্ছে, যেখানে 1206 থেকে দিল্লি সুলতানের পিরিয়ড, 1206 থেকে 1526, এবং 1526 থেকে শুরু হচ্ছে মুঘল ডাইনাস্টি, যেটা 1707 অব্দি মোটামুটি ধরা হয়। তারপরে বাকি মুঘল রাজাদের আছে ব্যাপারটা, ওটা 1761 পর্যন্ত প্রায় চলেই গেছে পরপর। 1761 পর্যন্ত তোমার, যেখানে পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে মারাঠা শক্তির সাথে। ঠিক আছে। তো সেটা হচ্ছে 1761, প্রায় তারপরও রাজা ছিল মুঘলদের, কিন্তু 1707 থেকে মডার্ন হিস্ট্রি ধরা হয়। আফটার দা আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেব, 1707-এর পর এটাকে মডার্ন হিস্ট্রি ধরা হয়। ঠিক আছে। তাহলে 712 থেকে মেডিয়াভেলটা ধরা হয়, কিন্তু এখানে শেষ হতে অনেক সময় লাগছে। এদিকে এই ঘটনাগুলো ঘটছে, তখন এদিকে মুসলিম আক্রমণ হয়ে গেছে। ঠিক আছে। ইতিহাসটা ভাবতে হবে একসাথে। 712-তে মুসলিম আক্রমণ হয়ে গেছে। ঠিক আছে। এনসিয়েন্ট হিস্ট্রি ওই জিনিসটা পরপর জিনিসগুলো দেখো, পরপর ক্রোনোলজিক্যাল অর্ডারটা নিজের মাথার মধ্যে রাখো, আর চ্যাপ্টার ওয়াইজ একটু একটু করে পড়ে দেবো, এমসিকিউ দিয়ে দেবো। প্রথম রাজা শশাঙ্ক বলাটা যাবে না, প্রথম রাজা ছিল সৌড়ের রাজা শশাঙ্ক, এটা ধরা হয়। এগুলো নিয়ে একটু আরো ডিটেলসে, বাংলার পাল বংশ ছিল তো, এটা গৌড়ের রাজা শশাঙ্ক, গৌড় বাংলা একটা জায়গা ছিল। শশাঙ্ক হবে মনে হয়, আমাকে একটু দেখতে হবে, ওগুলো বিরাট কিছু স্টাডি করা হয়নি ওই জায়গাগুলো, মানে কম্পিটিটিভ বেস যেটুকু দরকার হয়েছে সেই জায়গাগুলো করা হয়েছে। এখন অনেকদিন ওইগুলো পড়া হয়, দেখতে হবে, আমি দেখবো আরো ভালো করে। শশাঙ্কই হবে, কারণ হচ্ছে ওই যে অন্ধকার যুগটার পর শশাঙ্কই ছিল রাজা। ঠিক আছে, চলো। থাক। হ্যাঁ, হ্যাঁ, এই ক্লাসরুম থেকে বেরোবো। হুম। কি করছিস? হুম। হয়ে গেল? ঠিক আছে। ও। হুম। তোমাদের আমি একটা সেট পাঠাচ্ছি, ওটা করে আমাকে পাঠাবে।
গ্রুপে অ্যান্সার গুলো পাঠাবো তারপর। নোটস গুলো আনতে ভুলে গেলাম আমি, জেরক্স গুলো, পিডিএফ গুলো ওই জন্য দিয়ে দেওয়া যায়, জেরক্স গুলো একসাথে করে নিবে এনসিএনএসটি পুরো নোটটা প্রত্যেকটা। প্রিন্ট করতে একটু বেশি খরচ হবে। হ্যাঁ, না পিডিএফ দিয়ে দিতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে জেরক্স করলে কম খরচ হবে তোমাদের। কমন, দেখো করে যেতে হবে, সবাই যেটা করে যায় তোমার করে যেতে হবে, তো তুমি না করে কি করে যাবে? ঠিক আছে, পেলে ভালো, ওইসবের গ্যারান্টি আমি নাই, এই যে এনসিএনএসটি পড়াচ্ছি এগুলো গ্যারান্টি দিতে পারি। ওয়ান ওয়ার্ডস এর করে যেতে হবে সবে, ওয়ান ওয়ার্ডস, এরপর তবে ওয়ান আওয়ার্স করে গেলে তুমি অনেক সুবিধা পাবে অনেক জায়গায়, শুধু সেইখানেই নয় অন্য জায়গায় তো সুবিধা পেতে পারো। হ্যাঁ, তোমার ওয়ান আওয়ার্সটা ইডিয়মস পরে যাতে, ইডিয়মসও কিছু করতে যেতেই তো হবে। পাবে না, নয় পাই তো অনেকেই, তোমার লাক ভালো থাকলে তুমি পেয়ে যাবে। আর এটা বেশি করলে না তোমার এটা ইয়ে চলে আসবে, অ্যাজাম্পশন কোয়ালিটি। আর ইংলিশে আমার মনে হয় অ্যাজাম্পশন করে না করাই ভালো। যতগুলা করবে ভুল হবে, না জানলে ইংলিশ ছেড়ে দেওয়া ভালো। অন্য সাবজেক্ট করো, আন্দাজে জিকে করো, হলে হতে পারে, কিন্তু ইংলিশ করে লাভ। ইডিয়মস তো তার বোঝাই যায় না, এমন কিছু ইডিয়মস আছে না জানলে তুমি বুঝতেই পারবে না, কিছু করার নেই, ছেড়ে আসতে হবে। মুখস্থ করতে হবে, আমরা পরে কিছু পড়ার দিব। হ্যাঁ।